রহস্য ও রোমাঞ্চের ঠিকানা ভূত কুঠিরে সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজকে শুনবেন সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিক ও কলিজা খাকির খিদে। আমাদের গল্পগুলো শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসাবে নিলেই হবে বুদ্ধিমানের কাজ। এর সাথে বাস্তবের কোনো মিল নেই, যদিও থেকে থাকে সেটা কেবলমাত্র গল্পের প্লট সৃষ্টির জন্য। আজকের গল্পটিতে থাকছে গা শিউরে ওঠা এক ভয়ানক পরিণতি আর এক রহস্যময় কাহিনী, তাই গল্পটিকে উপভোগ করতে একদম শেষ পর্যন্ত শুনতে হবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলি। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ, আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করতে কিন্তু ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও কলিজা খাকির খিদে। গল্পের সূত্রধার আমি সুদীপ এবং পরিবেশনায় SD প্রোডাকশন। গ্রামে শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে মোড়ল মশাই, এর একটা বিহিত করুন, না হলে যে কেউ রক্ষা পাবে না। ভোলার কথা শুনে মোড়ল মশাই চিন্তিত হয়ে পড়লেন। তারপর তাকে উদ্দেশ্য করে বললেন, আমি সবটাই আন্দাজ করতে পারছি ভোলা, কিন্তু এগুলো তো আর আমার হাতে নেই। ওই কাপালিক তো আমাদের গ্রামে প্রবেশ করেছিল। নিজের সাধনাকে সম্পূর্ণ করবার জন্য সে অনেক ঘৃণ্য পন্থা আহরণ করেছিল, তার প্রভাবেই এমনটা হয়েছে। ওই কাপালিক প্রবেশের অধিকার পেয়েছিল শুধুমাত্র আপনার জন্য। আপনি তাকে অগ্রাধিকার না দিলে তিনি কোনো দিনও এই গ্রামে প্রবেশ করতে পারতেন না। ভোলা মোড়ল মশাইকে উদ্দেশ্য করে বলল, ওই কাপালিক কিছু একটা করেছে, আর তারপর থেকেই গ্রামে শুরু হয়েছে এমন বিপর্যয়। একের পর এক মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে, নৃশংসভাবে কেউ তাদের হত্যা করছে, কিন্তু এসবের আড়ালে যে কে রয়েছে তা এখনো জানা যায়নি। মোড়ল মশাই সবটা শোনবার পরে তাদেরকে উদ্দেশ্য করে বললেন, বেশ ঠিক আছে, তোমরা যখন এতই অধৈর্য হয়ে পড়েছ, তখন আমি আজকে বেশ কিছু গ্রামবাসীকে সঙ্গে নিয়ে ওই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হব। শুনছি জঙ্গলের পশ্চিম দিকেই নাকি এমন কাণ্ড করছে। অধিক পরিমাণে ঘুরতে থাকায় জঙ্গলের পশ্চিম প্রান্তটিকেই লোকে চিহ্নিত করে ফেলেছে। আমার মনে হয় ওইদিকে এগিয়ে গেলেই এসবের আড়ালে লুকিয়ে থাকা রহস্যগুলো সহজেই খুঁজে বার করতে পারবো। তুমি বরং আমার গিন্নির সাথেই থেকো ভোলা। আমি আজকে আমার পঞ্চায়েতের দু একজনকে নিয়ে ওই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হব। মোড়ল মশাইয়ের কথা শুনে আতঙ্কিত হয়ে উঠলেন বিমলা দেবী। তিনি তার স্বামীকে উদ্দেশ্য করে বললেন, এই কাজ বেশ ঝুঁকিপূর্ণ। আমি সবটা জানা সত্ত্বেও কিভাবে আপনাকে এই পথে পা বাড়াতে দিতে পারি বলতে পারেন? যদি আপনার প্রাণ সংশয় ঘটে তখন কি হবে? আপনি বরং ভোলাকে সঙ্গে করে নিয়ে যান। মোড়ল মশাই তার স্ত্রীর প্রত্যুত্তরে জানালেন, না, এই কাজ একেবারেই সঠিক হবে না। ভোলাকে আমি সঙ্গে করে নিয়ে যেতে পারি ঠিকই, কিন্তু আমি যদি কোনো কারণে আর ফিরে না আসি, তখন এই গ্রাম একেবারে তছনছ হয়ে যাবে। কারণ ওখানে কি বিপদ আমাদের জন্য অপেক্ষা করে থাকবে সেটা আমরা আগে থেকে কেউই আন্দাজ করে বলতে পারবো না। ভোলাকে আমি নিজের সন্তানের চোখেই দেখেছি। আমি নিঃসন্তান হলেও ভোলাকে পেয়ে আমি সেই কষ্ট ভুলে গিয়েছিলাম। ভোলা অনাথ হওয়া সত্ত্বেও সে যেভাবে আমাকে পাশে থেকে সাহায্য করেছে, তার নিজের পিতামাতার মতন সম্মান দিয়েছে, তা একেবারেই ভুলে থাকার মতন নয়। আমি ওর এই ঋণ কখনোই পরিশোধ করতে পারবো না, তাই ভোলাকে রেখে যাচ্ছি। যদি আমার কিছু হয়েও যায়, তাহলে ভোলা যাতে এই পঞ্চায়েতের বাদবাকি কাজ সামলে দিতে পারে, সেই কারণেই আমি এই সিদ্ধান্ত নিলাম। ভোলা দুফোঁটা চোখের জল ফেলে মোড়ল মশাইয়ের পা ছুঁয়ে প্রণাম করে বলল, আপনি বোধহয় আগের জন্মে আমার পিতা ছিলেন, না হলে এত বড় সম্পত্তি এবং এত কাজকর্মের দায়িত্ব আপনি নির্দ্বিধায় আমার মতন একটা অনাথকে দিয়ে যেতে পারতেন না। আপনার আমার প্রতি দৃঢ় বিশ্বাস আছে বলেই হয়তো আপনি এই কাজ করতে পারলেন। আমি কথা দিচ্ছি মোড়ল মশাই, আমি কথা দিচ্ছি, আমি এই সব কিছু রক্ষা করব, অন্তত করার চেষ্টা করব। কিন্তু আমার স্থির বিশ্বাস আপনার কোনো ক্ষতি হবে না। আপনি চিরকাল মানুষের মঙ্গলার্থেই কাজ করেছেন, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। মোড়ল মশাই কাছাড়ির উদ্দেশ্যে এগিয়ে গেলেন।
ভোলাও সঙ্গে সঙ্গে গেল। কাছারিতে পৌঁছে বেশ কিছু মানুষকে তিনি জড়ো করে বললেন, আমি আজকে ওই পশ্চিমের জঙ্গলের পথে এগিয়ে যাব। আপনারা কারা কারা আমার সঙ্গে যেতে চান হাত তুলুন। মোড়ল মশাই ছিলেন গ্রামের মাথা। গ্রামে অভাব অনটন, দুঃখ কষ্ট, এমনকি খুব শান্তির ঐতিহ্য বহনকারী হিসেবে গ্রামের মানুষজন তাকে ঈশ্বরের চোখেই দেখত। তাই তিনি কোনো সিদ্ধান্ত নিয়েছে দেখে কেউ তার পিছনে সরে দাঁড়ালো না। অনেকেই হাত তুলে বলল তারা রাজি। অধিকাংশ মানুষের সম্পত্তি লাভের ফলে মোড়ল মশাইয়ের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার কাজটা একটু সমস্যাজনক হয়ে দাঁড়ালো। শেষমেশ তিনি দুজনকে নির্বাচন করে নিলেন। এরপরে তাদেরকে উদ্দেশ্য করে বললেন, বিকাশ আর পরিমল আমার সঙ্গে যাবে। ওরা আমার সঙ্গে থাকলে আমি একটু ভরসাও পাবো। তাছাড়া ওদের গায়ে বেশ শক্তিও আছে। ওরা যে কোনো রকম পরিস্থিতিতে লড়াই করতে পারবে। আসলে ওখানকার আসল রহস্য কি, এই বিষয়ে আমাদের কারোরই জানা নেই। সেই কারণেই যত সমস্যা। আমি বিকাশ আর পরিমলকে নির্বাচন করলাম বলে বাকিরা দয়া করে আমাকে ভুল বুঝবেন না। অনেক সময় মন কি চাইছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পরিস্থিতির গাম্ভীর্যকে বোঝা। আমি সেটার উপর ভিত্তি করেই কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশা করি আপনারা সকলেই সহমত পোষণ করবেন। ওখানে উপস্থিত সভা সদবৃন্দের সকলেই প্রায় ঘাড় নেড়ে মোড়ল মশাইকে সম্মতি জানালেন। বিকাশ আর পরিমল তৈরি হয়ে নিল। রাতের অভিযানটা যে ওই গ্রামের মানুষের জীবনের ক্ষেত্রে এক নতুন দিগদর্শী হতে চলেছে, সেই বিষয়টি সম্পর্কে গ্রামের প্রত্যেকেই ধারণা করে ফেলতে পেরেছিলেন বৈকি। রাত বাড়ার সাথে সাথে আতঙ্কের প্রহরটা যেন আরও দীর্ঘ মাত্রায় বৃদ্ধি পেতে শুরু করল। সেদিন ছিল অমাবস্যা। এক ফালি চাঁদ আকাশে থাকলেও জ্যোৎস্নার আলোয় যেটুকু পথ দেখতে পাওয়া যেত সেসবের ওইটুকুও জুটল না। মোড়ল মশাই বিকাশ ও পরিমলকে উদ্দেশ্য করে বললেন, তোমরা নিজের কাছে মশাল রাখো। আমরা তিনজনই মশাল হাতে করে জঙ্গলের পশ্চিম প্রান্তের দিকে এগিয়ে যাব। শুনেছি রাতের অন্ধকারে নাকি ওখানে হিংস্র জন্তুর হুঙ্কার শুনতে পাওয়া যায়। জানি না আদপে তা আসলে কি, কিন্তু মানুষের অভিমত সে নাকি কোনো সাধারণ বিষয় নয়। সে জটিল বিষয় এবং সেটি কোনো পৈশাচিক বিষয়। তাই আমরা যে পথে এগোচ্ছি সেই পথ একেবারেই সুগম হবে না তা জেনে রেখো। খুব সাবধানে পা ফেলে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বিকাশ এবং পরিমল মোড়ল মশাইয়ের কথায় রাজি হয়ে গেল। তারাও সন্তর্পণে অমাবস্যার ওই কালিমা ঘেরা রাতের ঘেরাটোপ পেরিয়ে গ্রামের মেঠো পথ ধরে এগিয়ে যেতে লাগলো পশ্চিম প্রান্তের দিকে। বেশ কিছুটা দূরে যাওয়ার পরই একটা আর্তনাদের শব্দ ভেসে এলো যেন। সেই আর্তনাদের স্বর কানে যেতেই মোড়ল মশাই থমকে দাঁড়ালেন। সাথে দাঁড়িয়ে পড়ল বিকাশ ও পরিমল। পরিমল তাদেরকে উদ্দেশ্য করে বলল, ভালো করে শুনুন মোড়ল মশাই, আর্তনাদের শব্দটা ওই জঙ্গলের পশ্চিম প্রান্ত থেকে আসছে। ওখানে মনে হয় কিছু একটা ঘটেছে। এই মুহূর্তে কি ওদিকে যাওয়াটা ঠিক হবে? মোড়ল মশাই কোনো কথা শুনলেন না। উল্টে তিনি পরিমলকে উদ্দেশ্য করে বললেন, ঠিক হতেই হবে পরিমল, না হলে যে আর কোনো উপায় নেই। একবার যখন বিপদের ঝুঁকি কাঁধে নিয়ে ফেলেছি তখন সেই বিপদকে এড়িয়ে গিয়ে আর কোনো লাভ নেই। তাড়াতাড়ি চলো, আমাদেরকে ওই দিকে এগিয়ে যেতে হবে। মোড়ল মশাইয়ের কথা শুনে তারা দুজনেই সন্তর্পণে পা টিপে টিপে ওইদিকে এগিয়ে যেতে লাগলো। জঙ্গলের ভেতর থেকে আবার ভেসে এলো ওই হুঙ্কারের শব্দ। ভয়ঙ্কর সেই আর্তনাদ, যেন মনে হচ্ছিল কেউ জ্যান্ত মানুষের শরীর থেকে কলিজাখানা উপড়ে নিয়েছে। জঙ্গলের পথ ধরে আরও কিছু দূর এগিয়ে যাওয়ার পরেই ওরা থমকে দাঁড়িয়ে পড়ল। দেখল সামনে একটা মৃতদেহ পড়ে রয়েছে, আর তার উপর বসে রয়েছে এক ভয়ঙ্কর পিশাচ।
সে দাঁত বের করে ওদের দিকে তাকিয়ে হাসছে। তার ঠোঁটে এবং মুখের চারপাশে লেগে রয়েছে রক্ত, নরমাংস ভক্ষণের এক নিকৃষ্টতম চিত্র। সেটা কি ভয়ঙ্কর, কি বিভৎস, সেসবের কথা ভাবলেও গা একেবারে শিউরে ওঠে। মোড়ল মশাই সামনের দিকে এগোতে পারলেন না। পরিমল ঠকঠক করে কাঁপতে শুরু করলো। এমন সময় কলিজা খাকি তীব্র গতিতে ছুটে এলো তাদের দিকে, বাতাসের চেয়েও দ্রুত গতিতে। চোখের নিমেষে পরিমল এবং বিকাশের শরীর থেকে কলিজাখানা বার করে নিল সে। ধারালো নখের সাহায্যে ক্ষতবিক্ষত করে দিল শরীর দুটোকে। মোড়ল মশাইয়ের হাত থেকে মশালখানা পড়ে গেল। তিনি চিৎকার করতে করতে জঙ্গলের রাস্তা ধরে দৌড়তে শুরু করলেন। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে, বাঁচাও, বাঁচাও আমাকে। কেউ কিন্তু সেদিন মোড়ল মশাইকে রক্ষা করতে এলো না। ওই কলিজা খাকি দ্রুত গতিতে লাফিয়ে এসে পিঠের বেশ কিছুটা অংশ খুবলে নিল। যন্ত্রণায় ছটফট করতে করতে রাস্তার উপর হুমড়ি খেয়ে পড়লেন মোড়ল মশাই। কাতর কণ্ঠে হাত জোর করে তিনি কলিজা খাকিকে উদ্দেশ্য করে নিজের প্রাণের ভিক্ষা চাইলেন। মেরো না, মেরো না, আমাকে ছেড়ে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? মেরো না, আমাকে মেরো না। বিশ্বাস করো, বিশ্বাস করো, তুমি ভুল বুঝছো। ওই কাপালিক তোমার এই অবস্থা করেছে। সে নিজের স্বার্থের জন্য তোমাকে জন্ম দিয়েছে, তোমাকে বাধ্য করছে মানুষের নরম মাংস ভক্ষণ করতে। এ কেমন অভিশাপ! এ যে মানুষ রূপী দানব। আমাকে আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমার উপর রয়েছে গোটা গ্রামের দায়িত্ব। আমার কিছু হয়ে গেলে গ্রামটা যে একেবারে রসাতলে চলে যাবে। কলিজা খাকি ভয়ঙ্কর ভাবে হাসতে শুরু করলো। আকাশ বাতাস মুখরিত করে দিক দিগন্তরে ছড়িয়ে পড়তে লাগলো সেই হাসির শব্দ। মনে হলো যেন আর্তনাদের রোল উঠেছে। একাধিক মৃত মানুষের কান্নার শব্দ ভেসে আসছে মোড়ল মশায়ের কানে। বিদেশি আত্মারা যেন তাকে সাবধান করতে চাইল। এক কঠিন নৃশংস মৃত্যুর কবল থেকে নিজেকে রক্ষা করবার জন্য তাকে কানে কানে ফিসফিস করে বলতে চাইল, এখান থেকে, না হলে আর বেঁচে ফিরতে হবে না। মোড়ল মশাই নিজের শরীরে বেঁচে থাকা অবশিষ্ট শক্তিগুলিকে একত্রিত করে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে লাগলেন। সামনের দিকে এগিয়ে যেতে চাইলেন, কিন্তু পা চলতে চাইল না। এমন সময় সেই কলিজা থাকে এসে তার ধারালো নখ দিয়ে মোড়ল মশাইয়ের হৃৎপিণ্ড বরাবর এফর ওফর করে দিল। এরপরে তার বুকের ওপরে বসে কলিজাখানা সানন্দে চিবোতে লাগলো। পড়ে রইল মোড়ল মশাইয়ের নিথর দেহটা। চোখ দুটো ঢেলার মতন বেরিয়ে রইল। দৃষ্টি স্থির হয়ে রইল আকাশের পানে। কি নৃশংস মৃত্যু! আর তার সাথে গোটা জঙ্গল জুড়ে ছড়িয়ে পড়তে লাগলো সেই কলিজা খাকির আর্তনাদ। রাত পেরিয়ে ভোর হয়ে গেল, কিন্তু মোড়ল মশাইয়ের দেখা মিলল না। ভোলা এবং বিমলা দেবী কেউই রাতে বিশ্রাম নিতে পারেননি। তাদের দু চোখ স্থির হয়েছিল দরজার দিকে। বিমলা দেবী ভোলাকে বুকে জড়িয়ে ধরে বসে রইলেন। বিমলা দেবীর এমন অবস্থা দেখে ভোলা তাকে উদ্দেশ্য করে বলল, আমি তো কোনোদিন নিজের মাকে চোখে দেখিনি মা। তবুও জানি না কেন মনে হয় যদি আমার মা থাকতো তাহলে তোমার মতোই হতো। তুমি কিছু চিন্তা করো না মা, মোড়ল মশাই ঠিক ফিরে আসবেন। দেখতে দেখতে ভোরের আলো ফুটে গেল, তবুও মোড়ল মশাইয়ের দেখা মিলল না। এমন সময় বেশ কিছু লোক বিমলা দেবীর দরজার সামনে এসে উপস্থিত হলেন। তাদের চোখে মুখের অবস্থা দেখে বিমলা দেবীর বুকটা ধড়ফড় করতে শুরু করলো। এমন সময় তাদের মধ্যে থেকে এক মহিলা বিমলা দেবীকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আর নেই, মোড়ল মশাই আর নেই মা, সব কিছু শেষ হয়ে গেছে মা।
সবকিছু শেষ হয়ে গেছে। আমাদের মাথার ওপর থেকে ছাদটা চলে গেছে, আর কোনোদিন ওনাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। ওই কলিজা খাকি তার শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে খেয়ে গেছে, মাটিতে মিশিয়ে দিয়ে গেছে তার অস্তিত্বকে। আর তিনি ফিরবেন না, আমাদের সব আশা শেষ। উনি একমাত্র এই বিপদের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে পারতেন, কিন্তু ওই বিপদ ওনাকেই শেষে গ্রাস করে নিল। একেই বলে নিয়তির পরিহাস। হরিটা যা অবস্থা আপনি নিজের চোখে দেখতে পারবেন না মা, তাই দয়া করে সেদিকে পা বাড়াবেন না। আমরা সকলে মিলে মোড়ল মশাইয়ের সৎকারের ব্যবস্থা করব। এই মহিলাটির মুখ থেকে এমন কথা শুনে বিমলা দেবী অজ্ঞান হয়ে গেলেন। ভোলা তার মাকে সামলে বিছানায় শুয়ে দিল। এরপর গ্রামবাসীদের সাথে এগিয়ে গেল মোড়ল মশাইয়ের সৎকারের উদ্দেশ্যে। দেহটির অমন অবস্থা দেখে চিৎকার করে উঠল ভোলা। না 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 না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না, না 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 না, কিছুতেই হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। কিন্তু নিজের প্রাণে বলেনি শেষমেশ পিতরসম মোড়ল মশাই মুখে আগুন দিল ভোলা। চোখের জল ফেলতে ফেলতে বাড়ির উদ্দেশ্যে ফিরতে যাবে এমন সময় গ্রামের পুরোহিত মশাই ভোলার পথ অবরোধ করে দাঁড়ালেন। দেখো ভোলা, আমি জানি তোমার মানসিক স্থিতি একেবারেই ঠিক নেই। এই অবস্থায় তোমাকে কোনো কাজ করতে বললে তুমি হয়তো তা ঠিক মতন করতেও পারবে না। তবে এখন থেকে যদি এই বিষয়টি ভেবে না দেখা হয়, তাহলে পরবর্তীতে কিন্তু অনেক অনেক দেরি হয়ে যাবে। ভোলা চোখের জল মুছল। মোড়ল মশাইয়ের মতন এই গ্রামের পুরোহিতকেও অনেকেই বিশ্বাস করতেন। শাস্ত্রজ্ঞ পণ্ডিত হওয়ার পাশাপাশি তার দেওয়া বিধানগুলি সমাজ এবং গ্রামবাসীদের উন্নতিকল্পে অনেক ক্ষেত্রেই কার্যকরী ভূমিকা গ্রহণ করেছিল। ফলে অচিরেই পুরোহিত মশাই সকলের মনের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। ভোলা সেই বিশ্বাসের জোরেই পুরোহিত মশাইকে উদ্দেশ্য করে বলে উঠল, আপনি কি এর একটা বিহিত করতে পারবেন পুরোহিত মশাই? আমরা এখনো পর্যন্ত যা বুঝতে পারছি তাতে করে এই সমস্যার সমাধান আমাদের হাতে নেই, আর ওই কাপালিককেও গ্রামে আর দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে জানি না এর ভবিষ্যৎ কি, আদেও এসবের থেকে আমরা উদ্ধার লাভ করতে পারবো? আমি আপনার সাথে সলা পরামর্শ করতে যেতাম ঠিকই, তবে দেখতেই তো পারছেন এই পরিস্থিতি, ভাবার আগেই যা কাণ্ড ঘটে গেল তা ভাবনাতীত। আপনার কাছে কি এর কোনো বিধান রয়েছে পুরোহিত মশাই? পুরোহিত মশাই ভোলাকে সঙ্গে করে মন্দিরের পথে এগিয়ে গেলেন। এরপরে মন্দিরে প্রবেশ করে তিনি গর্ভগৃহের দরজা বন্ধ করে দিয়ে ভোলার সামনে এসে বসলেন। তারপরে তাকে উদ্দেশ্য করে বললেন, আমি এতকাল ধরে এই দক্ষিণা কালীর আরাধনা করে এসেছি। অনেক দিন ধরেই মায়ের কাছে এই সব কিছুর কারণ জানতে চাইছিলাম, কিন্তু গতকাল রাতে আমি মায়ের স্বপ্নাদেশ পেয়েছি, আর তারপরেই সব কিছু জলের মতন পরিষ্কার হয়ে গেছে। মা নিজে আমাকে এই সংকটজনক পরিস্থিতির থেকে উদ্ধারের উপায় বলে দিয়েছেন। পুরোহিত মশাইয়ের মুখে এই কথা শুনে ভোলা অনেকটাই নিশ্চিন্ত হয়ে গেল। এরপর সে পুরোহিত মশাইকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, আপনি আমাকে জানান পুরোহিত মশাই, আমি জানতে চাই। পুরোহিত মশাই বললেন, এই গ্রাম থেকে দূরে, বেশ কিছুটা দূরে আরো একটি গ্রাম আছে। সে গ্রামটির নাম হরিদেবপুর। ওখানে একজন সাধকের আবির্ভাব ঘটেছে। সেই সাধকের নাম আমি জানি না,
তবে তিনি এক অত্যাশ্চর্য মানুষ, দৈবিক ক্ষমতা সম্পন্ন সাধক বলতে পারো। জীবনের স্বল্প সময়ের মধ্যেই তিনি তার সাধনার দ্বারা অধিকৃত জ্ঞান মানুষের মাঝে ছড়িয়ে দিতে পেরেছেন, আর সেই জ্ঞানের প্রভাবেই উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে গ্রামবাসী এবং মানুষের উন্নতি। যে কোনো বিপদের হাত থেকে তিনি খুব সহজেই গ্রামবাসীদের উদ্ধার করেছেন, আর একইভাবে উদ্ধার করে চলেছেন। সেই মানুষটি একমাত্র পারবে এই সমস্যার হাত থেকে গ্রামবাসীদের উদ্ধার করতে। জানি না এই পন্থা কতখানি কার্যকারী ভূমিকা গ্রহণ করতে পারবে, তবে আমার বিশ্বাস যদি তুমি নিজের থেকে এগিয়ে গিয়ে এই কাজ করো, তাহলে হয়তো সমস্যার সমাধান হয়ে যেতে পারে। ভোলা পুরোহিত মশাইকে উদ্দেশ্য করে বলল, বেশ পুরোহিত মশাই, আমি না হয় খিদিরপুরেই যাব, কিন্তু মানুষটির নাম জানতে পারলে আমার পক্ষে তাকে চেনা আরও সুবিধাজনক হতো। তবে মা কালী যখন এটাই চান, তখন আমি না হয় অজান্তেই সেই গ্রামে গিয়ে পৌঁছই। বাকি রাস্তা না হয় মা স্বয়ং আমাকে দেখিয়ে দেবেন। পুরোহিত মশাইকে এই কথাগুলি বলে ভোলা গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। একটা গোটা রাত পথ অতিক্রম করতেই চলে গেল, তবু ভোলা হার মানল না। শেষমেশ গিয়ে পৌঁছল হরিদেবপুরের সীমান্তে। সেদিন প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। সেই ঝড় বৃষ্টি মাথায় করে এই ভোলার অনুপ্রবেশ ঘটল হরিদেবপুরে। ভোলা কিছুটা রাস্তায় এগিয়ে যাওয়ার পরেই দেখল এক বৃদ্ধ লোক ও পথ ধরেই বাড়িতে ফিরছে। লোকটি বেশ বিধ্বস্ত। ভোলা তার দিকে এগিয়ে গিয়ে তার পথ অবরোধ করে দাঁড়ালো। লোকটি তাকে উদ্দেশ্য করে বলল, তাড়াতাড়ি সরে যান, আমার মেয়েটা বোধহয় শেষ হয়ে যাবে। ওর শরীরের অবস্থা একেবারেই ভালো নয়। ওই সাধক আমার বাড়িতে পৌঁছেছেন। সে আমার মেয়েকে সারিয়ে তোলবার আপ্রাণ চেষ্টা করে চলেছে। আমি খবর পেয়েছি অনেক পরে, তাই কোনো রকমের দৌড়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। কাছারি থেকে বের হতেই আজকে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছে, কিন্তু আজ যদি আমি সময় মতন বাড়ি পৌঁছাতে না পারি, তাহলে হয়তো আমার মেয়েটাও আমাকে ছেড়ে চলে যাবে। ভদ্রলোকটি ভোলাকেই কথাগুলি বলেই ওই ঝড় বৃষ্টির রাতে গ্রামের মেঠো পথ ধরে দৌড়তে থাকলেন। ব্যক্তিটির মুখে ওই জনৈক সাধকের কথা শুনতে পেয়ে ভোলার মনে সন্দেহ তৈরি হলো। সেও কথা না বাড়িয়ে ব্যক্তিটিকে অনুসরণ করতে লাগলো। এরপরে ব্যক্তির বাড়িতে পৌঁছে ভোলা দেখল এক সাধক ওই ব্যক্তির মেয়ের কপাল স্পর্শ করে বসে রয়েছে, আর মেয়েটি ঠকঠক করে কাঁপছে। এমন সময় হঠাৎ করে ওই মেয়েটি চিৎকার করে বসল, আর তারপরেই পড়ে গেল মাটিতে। সকলে এগিয়ে গিয়ে তাকে ধরাধরি করে খাটে শুয়ে দিল। সেই সময় প্রথমবারের জন্য সেই সাধকের মুখোমুখি হলো ভোলা। ভোলার মুখের দিকে তাকালেন তারানাথ। তারপরেই তাকে উদ্দেশ্য করে বললেন, আমি জানি, বেশ কিছুটা আন্দাজও করতে পারছি। এত দূর তুমি কেন ছুটে এসেছো তা আন্দাজ করতে পেরেই আমি এই কথাগুলো তোমাকে বললাম। তারানাথ তান্ত্রিক ভোলাকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে লাগলেন নিজ কুটিরের দিকে। এই ঘটনার পরে প্রায় 40 বছর কেটে গিয়েছিল। কলকাতার বাড়িতে নিজের বিছানায় শুয়ে শুয়ে সেই সব ঘটনাগুলি স্বপ্নে দেখছিলেন তারানাথ। এর পরবর্তী প্রেক্ষাপটগুলো চোখের সামনে ভেসে উঠতেই হৃদস্পন্দন তার তীব্র হয়ে উঠল। চোখটা খুলেই তাকালেন সামনের দিকে। ধরফড়িয়ে উঠে বসে পড়লেন বিছানার ওপরে। তাকে দেখা মাত্রই চারি এগিয়ে এল। কি হয়েছে বাবা? তুমি হঠাৎ এমন অধৈর্য হয়ে পড়ছো কেন? নিশ্চয়ই আগের ঘটে যাওয়া কোনো ঘটনা তোমার চোখের সামনে আবার ভেসে উঠেছে, তাই না বাবা? তারানাথ চারিকে উদ্দেশ্য করে বললেন, তুই ঠিকই ধরেছিস মা।
আগের ঘটে যাওয়া ঘটনাই আমার চোখের সামনে ফুটে উঠেছে। তবে এই ঘটনা আজকের নয়, অনেক বছর আগে। কিন্তু যখন কোনো অতীত পুনরায় চোখের সামনে ভেসে উঠতে থাকে, তখন বুঝতে হবে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য সাধনের পথে এগিয়ে এসেছে। ওই পথকে কেন্দ্র করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। ওই পথটিকে কেন্দ্র করেই নতুন কিছু শুভ আরম্ভ হবে। তবে সেটি কি সেটা আন্দাজ করা যাবে না, আবার উল্টোটাও হতে পারে। খারাপ কিছু নতুন করে ডাক দিতে পারে, কিছুই বলা যায় না। আমি সাধু হতে পারি, কিন্তু ত্রিকালদর্শী তো নই, তাই ভূত ভবিষ্যৎ কিছুই দেখতে পাবো না। তবে হ্যাঁ, কিছুটা আন্দাজ করতে পারবো বই কি। তারানাথের মুখে এ কথা শুনে চারি তাকে উদ্দেশ্য করে বলল, এইসব নিয়ে তোমাকে এত ভাবনা চিন্তা করতে হবে না বাবা। এসব পুরনো জিনিস, অতীতের গর্ভেই সমাধিস্থ হয়ে গিয়েছে। আসলে তুমি আমাকে বলো যে অতীত মাঝে মাঝে ফিরে আসে। মনের মধ্যে থেকে যাওয়া ভয়ের আভাসগুলোকে ভগবান আমাদের চোখের সামনে এমনভাবে মেলে ধরেন যেন মনে হয় এই তো সেই দিনের ঘটনা। কিন্তু ভালো করে ভেবে দেখো, এসব অতীতেই সমাধিস্থ হয়ে গিয়েছে। এসব কথা এখন বরং বাদ দাও, আজকের বিষয়টা নিয়ে চিন্তা করতে হবে যে। তারানাথ এতক্ষণ ধরে চারির কথাগুলো বেশ মনোযোগ সহকারে শুনছিলেন। এরপর তিনি তাকে উদ্দেশ্য করে বললেন, মেয়েরা যে কখন হঠাৎ করেই বড় হয়ে যায় তা কেউই আন্দাজ করতে পারে না। তোকে দেখে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। সেই ছোট্ট মেয়েটা আজকে কত পাকা পাকা কথা বলতে শিখে গেছে, যে কিনা জীবন সম্পর্কে কোনো ধারণাই তৈরি করতে পারতো না। সে এখন জীবন দর্শন সম্পর্কে কত কথা অচিরেই গড়গড় করে বলে দিতে পারছে। চারি তারানাথকে উদ্দেশ্য করে বলল, সবই তোমার কৃপায় বাবা। আজকে রবিবার, ভুলে গেলে কিন্তু একেবারে চলবে না। আজকে কাকাবাবুরা তোমার সঙ্গে কিন্তু দেখা করতে আসবেন, গল্প শুনতে আসবেন। গত 2 সপ্তাহ ধরে তারা এখানে আসতেই পারেননি। এত বৃষ্টি বাদলের মধ্যে আসাটাও বড্ড কঠিন অবশ্য। মনে আছে তো তোমার? তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। তাই ওনারা এলেন বলে। তারানাথ ঘাড় নেড়ে চারিকে সাই দিলেন। দেখতে দেখতে ঘড়ির কাঁটা এগোতে শুরু করলো। দুপুর পেরিয়ে সন্ধে হয়ে গেল। মেঘটা আবারও গর্জন করে উঠল। ওদিকে কলকাতা শহরের ঝঞ্ঝাটের রাস্তায় আটকে পড়ল কিশোরী ও বিভূতি। কিশোরীর সামনের দোকান থেকে পাসিং শো সংগ্রহ করে বিভূতিকে উদ্দেশ্য করে বলে উঠল, এই যে সময়ের কাজ সময় না করতে পারলে যা বিপদ হয় আর কি। আমি তোমাকে আগেই বলেছিলাম এইগুলো জোগাড় করে রাখতে, কিন্তু তুমি সব ওই রবিবারের জন্যই ফেলে রেখে দেবে। তাহলে হবে কি করে? যাকে সেই সব নিয়ে আর দুশ্চিন্তা করে এখন লাভ নেই। চলো তাড়াতাড়ি তেলে ভাজার দোকানে গিয়ে হাজির হতে হবে, না হলে যা জোরে বৃষ্টি আসছে আর বলার নয়। এখানে দাঁড়িয়ে থাকলে একেবারে ভিজে যাব। বিভূতি ও কিশোরের কথা মতন এগিয়ে যেতে লাগলো। তারা কিছুটা রাস্তায় এগিয়ে যাওয়ার পরেই তেলে ভাজার দোকান থেকে 1 প্যাকেট তেলে ভাজা কিনে নিয়ে মঠ লেনের রাস্তা ধরে এগোতে শুরু করল। 3 রাত্রি বৃষ্টির হাওয়ার কারণে কলকাতার রাস্তায় প্যাচপ্যাচে কাদা জমে গিয়েছিল। সেই কর্দমাক্ত পথ পেরিয়ে তারা তারানাথের বাড়ির দরজার কাছে এসে হাজির হল। দরজাখানা খোলাই ছিল। বিভূতি চারিকে উদ্দেশ্য করে বাইরে থেকে হাঁক দিতেই চারি এসে হাজির হলো। এই যে কাকা বাবুরা, বাবা তো এতক্ষণ আপনাদের পথেই বসেছিলেন। আসুন, ভেতরে আসুন, বসুন। বাবা একটু পরেই আসবেন। একটু আগেই ওনার সঙ্গে আমার কথা হচ্ছিল, আপনাদের বিষয়ে কথা বলছিলাম। আপনারা বরং বসুন, আর আমি আপনাদের জন্য গরম গরম চা আর মুড়ি মাখার ব্যবস্থা করি। আজকে এমনিতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, তাই আর বাইরে বেরোনো হবে না। আজকে বরং আমি আপনাদের সঙ্গে বসেই গল্প শুনবো। বিভূতি তাকে উদ্দেশ্য করে বলল, এই নাও ধরো, তোমার জন্য আমি আজকে 1 প্যাকেট জিলিপি নিয়ে এসেছি। রোজ কেবল ঠাকুর মশাইয়ের জন্যই কিছু না কিছু নিয়ে আসি, কিন্তু তোমার জন্য কিছুই নিয়ে আসা হয় না।
খালি হাতে আসতে ইচ্ছে করে না, তাই আজকে তোমার জন্য জিলিপি নিয়ে এসেছি। চারি সানন্দে সেটি গ্রহণ করে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। এমন সময় খোশ মেজাজে তারানাথ ঘরের ভিতরে প্রবেশ করলেন। খুব খুব করে কাশের শব্দটা কানে বেজে উঠতে বিভূতি কিশোরীর উদ্দেশ্য করে বলল, ওই যে ঠাকুরমশাই এসে পড়েছেন, আর কোনো চিন্তা নেই। কিন্তু আজকে উনি আসতে এত দেরি করলেন কেন? উনি তো সাধারণত এই ঘরে বসেই নানান রকমের পুঁথিপত্র ঘাঁটতে থাকেন, জ্যোতিষী বলে কথা। বিভূতির দ্বারা আলোচিত এই কথাগুলি তারানাথের কানে যাওয়ার সাথে সাথে তিনি সহসা কথাটির প্রসঙ্গে বলে উঠলেন, তুমি একেবারেই হক কথাই বলেছ বিভূতি, কিন্তু সত্যি কথা বলতে কি, আজকে সকালবেলা এক ভয়ঙ্কর স্বপ্ন দেখতে ঘুমটা ভেঙে গিয়েছিল। তারপর থেকেই মনটা আর ভালো নেই। এইসব বিষয়গুলোকে নিয়েই চিন্তা করে যাচ্ছি। এই চিন্তার কোনো শেষ নেই বলতে পারবো। মাঝে মাঝে অতীত এমন ভয়ঙ্কর ভাবে চোখের সামনে এসে উপস্থিত হয় যে কি বলবো। এই ভয়াবহতাগুলো একের পর এক সুতলি দড়ির মতন দানা বাঁধতে শুরু করে। তোমরা সাধারণ মানুষ, তাই তোমরা কোনো স্বপ্ন দেখলে তার কারণ উদ্ধার করার চেষ্টা করো না। যা দেখলে সেটার উপরেই ভিত্তি করে নিজের দৈনন্দিন জীবনের পথে এগিয়ে যেতে চাও। কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা একেবারেই আলাদা। আমি হলাম গিয়ে এক সাধক মানুষ, তাই আমার অতীত এবং বর্তমানের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করে ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে হয় বইকি। এই যত লোক আমার কাছে হাত দেখাতে আসেন, তাদের প্রত্যেকেরই অতীত এবং বর্তমানের কথা আমাকে জানতে হয়। তবেই আমি তাদের ভবিষ্যৎ রচনা করতে পারি বা সেটি সম্পর্কে কোনো জ্ঞান দিতে পারি। জীবনা জ্যোতিষবিদ্যার কাজ আর এই স্বপ্ন দর্শনের কাজের মধ্যে তফাৎ আছে। বিষয় দুটো একেবারেই সাবলীল। তারানাথের এই মোটা মোটা কথাগুলো কিশোরের মাথায় ঢুকত না, তাই তিনি এই কথার মাঝখানেই ব্যাঘাত ঘটিয়ে তারানাথকে উদ্দেশ্য করে বলে উঠল, আপনার কাছে যখনই আসি ঠাকুরমশাই, তখনই আপনি এইসব গুরুগম্ভীর কথা নিয়ে বসে পড়েন। আসলে এইসবের আড়ালে লুকিয়ে থাকা রহস্যগুলিকে আপনি কিছুতেই আমাদের সামনে তুলে ধরতে চান না, তাই বিষয়গুলোকে নিয়ে এত জলঘোলা করতে থাকেন। সত্যি কথা বলতে কি, আপনার কাহিনীগুলোর মধ্যে দিয়েই অতীতের সাথে সংযুক্ত থাকার রসদগুলিকে খুঁজে বার করতে পারি আমরা। সেই কারণেই তো আপনার কাছে ছুটে আসা। যেখানে মানুষ শুধুমাত্র বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে পড়ে রয়েছে, সেখানে আপনি অতীতকে নিয়ে পড়ে রয়েছেন, আর সেটার উপর ভিত্তি করেই বর্তমান এবং ভবিষ্যতের মধ্যে সংযোগ স্থাপন করেছেন। এটাই বা কম কি? এই বিষয়টাই তো আপনাকে সকলের থেকে আলাদা করে রেখেছে, কেবল আমাদের চোখে নয়, সকলের চোখে। কথায় কথায় আসল জিনিসটাই তো আপনাকে দেওয়া হলো না। এই নিন, আমি আপনার পছন্দের পাশিংশ আর তেলে ভাজা নিয়ে এসেছি। তারানাথ কিশোরের কথা শুনে হেসে ফেললেন। তারপরে তার কাছ থেকে ওই পাসিং শো আর তেলে ভাজার প্যাকেটটা সংগ্রহ করে নিলেন। তারপরে কিশোরীকে উদ্দেশ্য করে বললেন, আমার মনের মধ্যে দুশ্চিন্তার মেঘটা যতই ঘনীভূত হোক না কেন, তোমাদেরকে দেখলে অনেকটাই হালকা অনুভব করি। পুরনো দিনের অনেক কথা মনে পড়ে যায় ঠিকই, তবে সেগুলো গল্পের ছলে বলতে পারি বলে মনটা হালকাও হয়ে যায় সহজে। তোমরা না থাকলে কাউকে গল্পগুলো বলতে পারতাম না। যদিও এগুলো গল্প কথা নয়, সবটাই নিজের জীবন দিয়ে দেখা এবং অনুভব করা বিষয়। তবুও এটাই বলবো, নিজের চোখের সামনে যা দেখতে পেয়েছিলাম, সেই অদূরদর্শী মনোভাবকে কেন্দ্র করেই কিন্তু ভবিষ্যৎ রচনা করতে বসেছি। তাই দেব না এটা শুধু গল্প, এর প্রতিটি শব্দ যথেষ্ট ক্ষুরধার। নিজের জীবন দিয়ে অনুভব করা ওই ব্যক্তিও বলতে পারে। তাই এগুলো সবই সত্য ঘটনা, এর মধ্যে কোনো বানানো কথা নেই। হে, কি বুঝলে কিশোরী?
বিভূতি এতক্ষণ ধরে তারানাথ এবং কিশোরের বক্তব্যগুলো শুনছিল। মন দিয়ে শোনার মাঝেই হঠাৎ করে চারি এসে উপস্থিত হলো। এরপরে টেবিলের ওপরে গরম চা আর মুড়ি মাখার বাটিটা রেখে বলল, বেশ কাকাবাবু, এবার আপনারা আনন্দে মুড়ি মাখা খেতে খেতে গল্প শুনুন। নাও বাবা, আজকে তুমি আমাদের একখানা গল্প শোনাও দেখি। চারির মুখে এই কথা শুনে তারানাথ মৃদু হাসলে। বিভূতি তাকে উদ্দেশ্য করে বলল, ওই যে আপনি আজকে সকালবেলা কি বেশ একটা স্বপ্ন দেখেছিলেন বললেন না, সেইটার ওপরেই তাহলে আজকে আমাদের গল্পটা বলুন। এই স্বপ্ন দেখার সাথে হয়তো আমাদেরকে গল্প বলার একটা সংযোগ রয়েছে। হতে পারে যে এটা অন্য কোনো কারণেও আপনি দেখেছেন, কিন্তু আমার মনে হয় এই কাহিনীটি সম্পর্কে জানতে পারলে আমরাও অনেক সমৃদ্ধ হতে পারব। এতকাল আগেকার কথা শুনতে বেশ ভালোই লাগবে, আর তারপরে আবার গ্রামগঞ্জের বিষয়ে জানতে পারলে তো আরও ভালোই হবে। কারণ আজকালকার দিনে এইসব কাহিনী আর কতজনের মুখেই বা শুনতে পাই। যেটুকু শুনতে পাই তার মধ্যেও অর্ধেক কথা বানানো থাকে, আর বেশিরভাগটাই জল মেশানো। আজকাল বাঙালিরা আবার একটু বাড়িয়ে চড়িয়ে কথা বলতে বেশি পছন্দ করে। যা না ঘটে তার থেকেও বেশি বিষয়টাকে চরিতার্থ করে দেখানোর চেষ্টা করে। ফলস্বরূপ গল্পের যে আসল রসদ এবং গল্পের অন্তর্বর্তী আসল গাম্ভীর্যের বিষয়টি একেবারে ক্ষয়িষ্ণু হয়ে যায়। কিন্তু আপনার কাছে গল্প শুনলে এইসব মনে হয় না। তাই বলছি, আপনি বরং সেই কাহিনীখানাই আজকে আমাদের শোনান। বিভূতির মুখে কথাগুলো শুনে তারানাথ পুনরায় ভাবসাগরের মধ্যে ডুবে গেলেন। তিনি জানালার দিকে তাকিয়ে আকাশ কুসুম ভাবতে শুরু করলেন। এরপরে প্যাকেট থেকে পাসিংশো বার করে তাতে আগুন ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে অতীতের একেবারে উন্মিলিত পর্দা সরিয়ে নতুন করে আসল সত্যকে উদ্ঘাটন করবার চেষ্টা করতে লাগলেন। চোখের সামনে ভেসে উঠতে লাগলো এক একটি নতুন পরিসর, আর সেগুলিকে যথেষ্টভাবে উপভোগ করবার জন্য শব্দমালার দ্বারা প্রতিটি ঘটনাকে সাজিয়ে ফেলতে শুরু করলেন তারানাথ তান্ত্রিক। তারপর খুব খুব করে পুনরায় কেশে উঠে গল্পে প্রবেশ করলেন তিনি, আর বাকিরাও মনোযোগ সহকারে শুনতে লাগলো সেই কাহিনী। তিনি বলে চললেন, এই ঘটনাটি আজ থেকে প্রায় 40 বছর আগেকার। সেই সময় আমি হরিদেবপুর গ্রামে ছিলাম। এক দুস্থ মানুষের চিকিৎসার জন্যই সেখানে পাড়ি দিতে হয়েছিল আমাকে। কিন্তু সেখানে গিয়ে দেখলাম যাকে সকলে দুস্থ হিসাবে চিহ্নিত করবার চেষ্টা করে যাচ্ছিল, সে আসলে এক প্রেতের দ্বারা বিপর্যস্ত। তার শরীরে প্রেতের বাস থাকার কারণে তাকেই এমন বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছিল। তাকে সেই পরিস্থিতি থেকে উদ্ধার করতে করতেই হঠাৎই দেখা গেল একটি বাচ্চা ছেলের সাথে। ছেলেটির বয়স আর কতই বা হবে, ওই 15 কি 16 বছর। কিন্তু ওর বয়সের থেকেও বেশি ভরিক্কি এসে গিয়েছিল ওর চেহারায় আর চিন্তায়। তাই ছেলেটিকে দেখে মনে হচ্ছিল যেন 31 বছর বয়সী চিন্তাশীল ব্যক্তি আমার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি তাকে সঙ্গে করে নিয়ে এলাম আমার কুটিরে। ওই গ্রামের মানুষেরা আমার থাকা খাওয়ার বন্দোবস্তও করে দিয়েছিল। এটি আমার সৌভাগ্য বলতে পারবো। আমি যেখানেই যেতাম সেখানেই আমার জন্য কোনো না কোনো সরঞ্জামের বন্দোবস্ত ঠিকই হয়ে যেত, ফলে কোনো অসুবিধাই হতো না। আমি সেখানে থেকে মানুষের সেবা করতাম, আর কাজ মিটে গেলে পুনরায় নিজের গ্রামে ফিরে আসতাম। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। তবে এবারে হরিদেবপুরে একটু বেশি সময় থেকে যেতে হয়েছিল। কারণটা ঠিক কি সেটি ভোলাকে দেখে বুঝতে পেরেছিলাম। সবকিছুর পেছনেই যে একটি উদ্দেশ্য লুকিয়ে থাকে, ভোলার আগমনটাও সেটিকে আরো ত্বরান্বিত করে তুলেছিল। ভোলাকে সাথে করে কুটিরে এসে প্রবেশ করতে সে আমার পা ধরে অজোরে কাঁদতে শুরু করলো। বুঝলাম অনেক তপস্যার পরে যখন কোনো যোগী আলোর সন্ধান পান, ঠিক সেইভাবেই ভোলা আমাকে খুঁজে পেয়েছিল। আর পেয়েছিল বলেই সে আমাকে দেখে এতটা বিগলিত হয়ে পড়েছিল। আমি তার ওই অবস্থা অনুসন্ধান করে
বেশ খানিকটা আন্দাজ করতেও পেরেছিলাম বই, তবে বাকিটা ভোলার মুখ থেকেই শুনতে হয়েছিল, তবেই জানতে পেরেছিলাম। কিশোরী তারানাথকে থামিয়ে তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, আপনি কি এমন জানতে পেরেছিলেন ঠাকুরমশাই, সেটা বলুন। তারানাথ কিশোরীকে ব্যঙ্গের স্বরে বলে উঠলেন, তুমি একটুতেই বড্ড বেশি অধৈর্য হয়ে পড়ো কিশোরী, যেটা একেবারেই ঠিক কাজ নয়। আমি তো গল্পের ভিতরে প্রবেশ করেই গিয়েছিলাম, তাহলে একটু সবুর করলে ক্ষতি কি ছিল শুনি? কিশোরীও মুখটাকে পান চুন করে বসল। না, আসলে আমার তর্স হয়েছে না। তারানাথ বললেন, আমাদের ইচ্ছে হলেই কি আমরা কোনো বিষয়কে পরিবর্তন করে ফেলতে পারি? আমি ধীরে বলি বা তাড়াতাড়ি, ঘটে যাওয়া ঘটনা নিজের ছন্দেই এগোবো, আমি কি তাকে পরিবর্তন করতে পারবো? সেই জন্যই বলি, সময়ের উপর বিশ্বাস রেখে সবসময় চলতে হয়। সময় কোনোদিনও কাউকে হার মানতে দেয় না, সে নিজে হেরে মানুষকে জিতিয়ে দিয়ে যায়। তবে কেবলমাত্র তাদেরকে যারা সময়ের উপরে বিশ্বাস রাখে, কিছুতেই সেই বিশ্বাসকে হারিয়ে ফেলে না। সময় কেবল তাদের সাথেই থাকে যে কঠিন থেকে কঠিন পরিস্থিতিতেও ধৈর্য বিশ্বাস না হারায়। কি বুঝলে? কিশোরী ঘাড় নাড়ল। তারানাথ বলে চলল, ভোলার মধ্যেও আমি কিন্তু সেই রকমই ধৈর্য আর বিশ্বাসের শক্তিকে দেখতে পেয়েছিলাম। সে নিজের ক্ষমতায় প্রতিটি বিষয়কে জুঝেছিল। সে আমাকে নিজের দুঃখের কথা জানানোর সাথে সাথেই আমি ওখানকার পরিস্থিতি সম্পর্কে বেশ কিছুটা আন্দাজ করে ফেলতে পেরেছিলাম। বিভূতি তারানাথকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, আপনি কি শুনেছিলেন? মানে ভোলার কাছ থেকে কি জানতে পেরেছিলেন ঠাকুরমশাই? তারানাথ চপের প্যাকেট থেকে একখানা চপ বার করে মুখে পুড়ে চিবোতে চিবোতে বললেন, ওদের গ্রামের ভিতরে নাকি এক কলিজা খাকির আবির্ভাব ঘটেছিল। কলিজা খাকি কি তা জানো? তারানাথের মুখে এই কথা শুনে সকলেই বেশ চমকে উঠলেন। চাঁড়ি তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, কলিজা খাকি সেটা আবার কি বাবা? তারানাথ বললেন, সে এক ভয়ানক ইতিবৃত্ত বলতে পারো। মানুষের শরীর থেকে কলিজাখানা বার করে নিয়ে আসে এক পিশাচ, তারপরে সেটিকে খায়। মানুষ নিজের অকাল মৃত্যুকে নিজের চোখের সামনে দেখতে দেখতে তিলে তিলে মরতে বাধ্য হয়। যে ক্ষমতা ঈশ্বরের অধীনস্থ, এই ক্ষমতায় এই পিশাচের অধীনস্থ থাকে। বিভূতি বলে উঠল, সর্বনাশ! এই আবির্ভাব ঘটল কিভাবে? তারানাথ বলে চলল, ভোলা বলেছিল এক কাপালিক নাকি গ্রামে প্রবেশ করে নিজের কার্যসিদ্ধির জন্য এই কাজ করেছিলেন। তিনি তার সাধনার বলে জন্ম দিয়েছিলেন এক পিশাচে। এই পিশাচকে বাধ্য করা হয়েছিল লোলুপতার জন্য। সে নিজের তৃষ্ণা মেটানোর জন্য মানুষের রক্ত শোষণ করতে শুরু করে, মানুষকে নিজের ভক্ষণের সামগ্রী রূপে পরিগণিত করতে থাকে ওই পিশাচ। একে একে মারা যেতে থাকে সকলে। গ্রামের নিরীহ মানুষেরা প্রাণ বাঁচানোর আশায় এদিক ওদিকে যেতেও শুরু করে, অথচ এর থেকে পালানোর কোনো উপায় খুঁজে পায় না তারা কেউই। তখন বাধ্য হয়েই আমাকে ভোলার সাথে গ্রামের উদ্দেশ্যে যাওয়ার সিদ্ধান্ত নিতে হয়। আমি হরিদেবপুরের সমস্ত কাজকর্ম মিটিয়ে ভোলাকে সাথে নিয়ে ওই গ্রামের অভিমুখে এগিয়ে যেতে থাকি। পথে যেতে যেতে ভোলার কাছ থেকে আরো দুঃখের কাহিনী শুনতে পাই। বিমলা দেবীর কথাও জানতে পারি। মোড়ল মশাইয়ের মৃতদেহটিকে নিজের হাতে পুড়িয়ে এসেছিল সে। বিমলা দেবী মোড়লের স্ত্রী হওয়ার পাশাপাশি ভোলার মা হয়েও উঠেছিলেন, কারণ ভোলা ছিল অনাথ, তাই তাকে দেখাশোনা করবার মতনও কেউই ছিল না। এমন সব কথা শুনে আমার মনটাও অচিরেই ভারাক্রান্ত হয়ে উঠেছিল। কিভাবে পরিস্থিতির হাত থেকে উদ্ধার লাভ করা যায় সেটাই চিন্তা করতে লাগলাম। ভোলার কাছ থেকে
আরো অনেক কথাও জানতে পারলাম। এইসব বিষয়ের মধ্যে থেকেই সততা খুঁজে বের করবার চেষ্টাও করতে লাগলাম, কিন্তু পরে জানতে পারলাম সেই কাপালিক গ্রাম থেকে পালিয়ে গিয়েছে। কিন্তু এই পিশাচকে আনার মন্ত্র জানা থাকলেও তাকে তার জগতে ফিরিয়ে দেওয়ার মন্ত্র সেই কাপালিকে জানা না থাকার কারণে ওই পিশাচ ওই গ্রামে থেকে গিয়েছে আর তাণ্ডব করে বেড়াচ্ছে। এই অবস্থায় সেই পিশাচকে থামানো চরম কঠিন হয়ে দাঁড়িয়েছিল। কোনো উপায় আর অবশিষ্ট ছিল না। তারানাথ থামলেন। কিশোরী তাকে উদ্দেশ্য করে বলল, সত্যি ঠাকুরমশাই, এতক্ষণ শুনে বুঝতে পারলাম এ কোনো কাহিনী নয়, এ যেন এক জ্বলন্ত উদাহরণের মতো। আপনি নিজের চোখে যা দেখতে পেরেছিলেন সেটি কোনো সাধারণ বিষয় ছিল না, এর সাথে জড়িয়ে ছিল এক অনন্য সত্য। সেই সত্যিকেই এবারে আপনি আমাদের সামনে তুলে ধরুন। তারানাথ আরও কিছুক্ষণ জানালার দিকে তাকিয়ে রইলেন। বাইরের আকাশ আর বৃষ্টি দেখতে লাগলেন। জানালার বাইরে ওই পরিবেশের মধ্যেই কোথাও একটা লুকিয়েছিল সেই ভয়ঙ্কর অতীতের হাতছানি। তিনি সেটিকেই কেন্দ্র করে এগিয়ে যেতে লাগলেন আর বলে চললেন সেই কাহিনীর পরবর্তী অংশ। বাকিরাও মন দিয়ে শুনতে থাকলো সেই মন খারাপের উপাখ্যানটিকে। আমি ভোলাকে সঙ্গে নিয়ে পৌঁছালাম ওই গ্রামে। পৌঁছতে পৌঁছতে সন্ধে পেরিয়ে রাত নেমে এলো। ভোলা আমাকে সঙ্গে করে নিয়ে গেল পুরোহিত মশাইয়ের কাছে। দেখলাম পুরোহিত মশাই মন্দিরের কাজ সম্পন্ন করে বাড়ির অভিমুখে রওনা হচ্ছে। এমন সময় ভোলা তার পথ অবরোধ করে দাঁড়ালো। এরপরে তাকে উদ্দেশ্য করে বলল, এই দেখুন পুরোহিত মশাই, কাকে সঙ্গে করে নিয়ে এসেছি। পুরোহিত মশাই আনমনে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু ভোলার কণ্ঠস্বর কানে আসতেই তিনি আমাদের দিকে তাকালেন। আগে পুরোহিত মশাই নমস্কার, আমার নাম তারানাথ চাটুর্যে, আমি একজন সাধক মানুষ। ভোলা হন্তদন্ত হয়ে যেভাবে আমার কাছে গিয়ে উপস্থিত হয়েছিল, তারপরে আমি আর তাকে ফিরিয়ে দিতে পারিনি। ওর মুখ থেকে গোটা ব্যাপারটা শোনার পর আমি এই পরিস্থিতির গাম্ভীর্য অনুভব করতে পেরেছি, আর ঠিক সেই কারণেই আমার আজ এখানে ছুটে আসা। আমি যদি আপনাদেরকে কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে বাধিত থাকবো। পুরোহিত মশাই দুফোঁটা চোখের জল ফেলে বললেন, এ তো আমাদের পরম সৌভাগ্য যে আপনার পদধূলি এই গ্রামে পড়েছে। কিন্তু সত্যি কথা বলতে কি, অনেক মানুষের অনেক গোপন উদ্দেশ্য থাকে। আপনাকে এই গ্রামে টেনে আনার পেছনে যে সব সময় শুভ উদ্দেশ্য থাকবে এমনটা তো নাও হতে পারে। আবার এই গ্রামে আসবার ফলে আপনার হাতে যে কোনো শুভ কাজ হবে না এমনটাও নয়। সবটাই নিয়তির ফের সাধক মশাই। তবে গ্রামের পরিস্থিতির কথা আলাদা করে আর কি বলবো। আপনি হয়তো ভোলার মুখে সবকিছুই শুনেছেন। আশা করি এই বিষয়টা সম্পর্কে জানতেও পেরেছেন। আমরা প্রত্যেকেই বলতে পারেন এই সমস্যার সাথে যুঝে চলেছি, কিন্তু কবে কবে এই সমস্যার থেকে মুক্তি লাভ করতে পারবো জানা নেই। আপনি এসেছেন, এবার আপনি না হয় গোটা ব্যাপারটা খতিয়ে দেখুন। জানি না কেন সেদিন পুরোহিত মশাইয়ের মুখে এই কথাগুলো শুনেও আমি দুঃখ প্রকাশ করতে পারিনি। এমনকি বিষয়টা পর্যবেক্ষণ করবার পরে আমি বিগলিত হয়ে উঠতেও পারিনি, কারণ মনে হচ্ছিল কোথাও না কোথাও এর সাথে একটা অন্য রকমের রহস্য জড়িয়ে রয়েছে, যা এখনো অন্ধকারেই থেকে গিয়েছে। তবে কিছু কিছু জিনিস সময়ের উপর ছেড়ে দিতে হয় বিভূতি। সেই কারণেই আমি পুরোহিত মশাইকে সেদিন আর বিব্রত করিনি, কেবল ঘাড় নেড়ে সম্মতি জানিয়েছিলাম মাত্র। ওই সময় ভোলা হঠাৎই আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, চলুন ঠাকুর মশাই, এতটা আস্তে আস্তে আপনি নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছেন। বেশিরভাগ পথটাই তো আমাদের পা হেঁটে আসতে হয়েছে। আমার কাছে তেমন অর্থ না থাকায় আমি আপনাকে গরুর গাড়িতে করেও নিয়ে আসতে পারিনি।
আমার যে কি খারাপ লাগছে কি বলবো। ভোলার কথা শুনে আমি তাকে উদ্দেশ্য করে বললাম, ভোলা, সবকিছুর পেছনে একটা মস্ত বড় কারণ থাকে, এটা মনে রেখো। সবটাই হয় পূর্ব নির্ধারিত নীতি মেনে, তাই এগুলোকে কখনো এড়িয়ে যেতে নেই। আমি এখানে কিভাবে এসেছি তার থেকেও বড় কথা কেন এসেছি, আর সেটাই জেনে রেখো। সময় আমাকে ধীরে ধীরে জানাবে। আপাতত চলো, আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া উচিত। পুরোহিত মশাইকে বিদায় জানিয়ে আমি এবং ভোলা বিমলা দেবীর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। পথে যেতে যেতে ভোলা আমাকে উদ্দেশ্য করে বলল, আমি আগে আলাদা থাকতাম, আমার একটা ছোট্ট কুটির ছিল বলতে পারেন, কিন্তু মোড়লমশাইয়ের সাথে সাক্ষাৎ হওয়ার পরে উনি আমাকে নিজের সন্তানের নজরেই দেখতেন। ওই কারণে নিজের বাড়িতে এসেই ঠাঁই নিতে বলেছিলেন। আমিও ওনার কথা ফেলতে পারিনি। বাবা মা না থাকলে কেমন লাগে সবটাই তো আপনি জানেন, অন্তত উপলব্ধি করতে পারেন বই কি। সেই থেকে আমার মায়া পড়ে গিয়েছিল। বিমলা দেবীকে মা বলে ডেকে ফেলেছিলাম, কিন্তু মোড়লমশাইকে বাপ ডাকবার সুখ আর পেলাম কোথায়। চোখের সামনে মানুষটার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকা শরীরটা দেখতে হয়েছিল। জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার আগেই বাবার মুখাগ্নি করতে হলো। ব্যাস, সব শেষ। কোথায় মাকে লাল পেরে সাদা শাড়িতে সেজে সুন্দর করে নিজের চোখের সামনে ঘুরে বেড়াতে দেখবো ভেবেছিলাম, সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল ঠাকুরমশাই। এখন এই বিধবা মাকে নিজের চোখের সামনে দেখতে হয়। হাউতাস করতে থাকেন তিনি, অথচ সন্তান হিসেবে আমার কিছুই করার থাকে না। দেখলাম ভোলা আবারও ভেঙে পড়েছে। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, এইভাবে ভেঙে পড়ো না ভোলা, দেখো কোনো না কোনো একটা উপায় ঠিকই বেরিয়ে যাবে। তুমি শুধু শুধু এত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছো। কিছু কিছু বিষয়ে আমাদেরকে নিয়তির ওপরেও ছেড়ে দিতে হয়, না হলে উপায় থাকে না। তবে আমার বিশ্বাস আমি এই রহস্যের উদ্ঘাটন করতে পারবো। তোমাদের গ্রামে দেখলাম দক্ষিণাকালীর মন্দিরও রয়েছে। দক্ষিণাকালী কিন্তু খুবই জাগ্রত। সঠিক উপাচারে যদি মাকে ডাকা হয় এবং নিয়মিতভাবে যদি মায়ের পূজা অর্চনা করা হয়, তাহলে মার কণ্ঠে ও পুরাণ অনুযায়ী দক্ষিণাকালী সেই স্থানেই অবস্থান করেন। উনি হচ্ছেন কলিযুগের এক নির্দিষ্ট দেবী, যিনি আমাদের প্রত্যেকের কথা শোনেন এবং উপলব্ধি করেন। যে যেভাবেই সংকটে পড়ুক না কেন, উনি সেই সংকট থেকে স্বয়ং এসে তাকে উদ্ধার করেন। কোন রূপে তিনি আসবেন এটা বলা খুবই মুশকিল, তবে কোনো না কোনো উপায় তিনি ঠিকই সমস্যার সমাধান করে দেন। তাই আমারও বিশ্বাস আমাদের সমস্যার সমাধান হেতু তিনি কোনো না কোনো উপায় ঠিকই খুঁজে বার করবেন। করবেন বললে ভুল হবে, হয়তো বার করেই রেখেছেন। না হলে আমি এখানে এলামই বা কেন? সবটাই তো পূর্ব নির্ধারিত, তাই না? আমার কথাগুলো শুনে ভোলা অনেকটাই মনের জোর পেল। এরপরে আমিও সে গিয়ে পৌঁছালাম বিমলা দেবীর ডেরায়। ভোলাকে চোখের সামনে দেখতে পেয়ে বুকে জড়িয়ে ধরলেন বিমলা দেবী। তারপরে তাকে উদ্দেশ্য করে বললেন, তুই ফিরে এসেছিস ভোলা? হায় হায়, আমার বুকে আয় বাবা। তুই তো জানিস তুই ছাড়া আমার আর কোনো সম্বল নেই, তাই তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। হে, এই দুটো দিন কিভাবে কেটেছে তা শুধু আমি জানি। কিন্তু ইনি কে? তুই কাকে সঙ্গে করে নিয়ে এসেছিস? বাইরের মানুষের ওপর বিশ্বাস করার থেকে নিজের অন্তর্মনকে বিশ্বাস করা ভালো ছিল না? আমি বিমলা দেবীকে উদ্দেশ্য করে দু এক কথা বলতে যাব, তার আগেই দেখলাম ভোলা বেশ উত্তেজিত হয়ে তার মাকে উদ্দেশ্য করে বলল, তুমি অযথাই এই মানুষটাকে অপমান করছো মা। আসলে তোমারও দোষ নেই, তুমি এই মানুষটিকে চিনতেই পারোনি। তাছাড়া তোমার যা অবস্থা তাতে করে বাইরের কাউকেই আর বিশ্বাস করা সম্ভব হয় না। তোমার জায়গায় আমি থাকলে আমিও হয়তো এমনটাই করে ফেলতাম। এনার সম্পর্কে তোমাকে দু এক কথা জানানো দরকার মা। উনি হলেন একজন মস্ত সাধক। ওনার দেখা মেলাই ভার। বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে উনি মানুষের সমস্যার সমাধান করে থাকেন। বলতে পারো উনি এই গ্রামেও আমাদের সমস্যার সমাধানের হেতুই এসেছেন। যেভাবে চোখের সামনে সবকিছু শেষ হয়ে যাচ্ছে তা দেখে আমি আর চুপ করে বসে থাকতে পারলাম না। আজকে তোমার ঘর পড়েছে, কালকে হয়তো অন্য কারোর পড়বে। নিজের মানুষকে চোখের সামনে শেষ হতে দেখলে
কেমন লাগে সেই উপলব্ধি আমার হয়েছে। তাই আমি চাই না কেউ একইভাবে বারবার অনাথ হোক। আমি তো জন্মসূত্রে অনাথই ছিলাম মা, কিন্তু তোমাদের স্নেহ এবং ভালোবাসার দ্বারা আমি আমার পরিস্থিতিকে পরিবর্তন করতে পেরেছিলাম। কিন্তু কতদিনই বা সেটা স্থায়ী হলো, তার আগেই তো সব ভেস্তে গেল, শুরুর আগেই শেষ হয়ে গেল সব কিছু। আজ থেকে উনি আমাদের বাড়িতেই থাকবেন মা। ওনার মতন ভালো মানুষ হয় না। এই পৃথিবীতে তো মানুষের দুঃখ কষ্টের শেষ নেই, কিন্তু তারপরেও উনি আমার তোমার অসুবিধের কথা জেনেই এই গ্রামে চলে এসেছেন। কেবল আমার কথা বললে ভুল হবে, এই গ্রামবাসীদের কথা ভেবে তিনি এখানে এসেছেন। ওই কলিজা খাকির কবল থেকে গ্রামকে উদ্ধার করবেন তিনি। বলার কথা শুনে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন বিমলা দেবী। তারপরে আমাকে উদ্দেশ্য করে বললেন, বিষয়টা যদি এতই সহজ হতো তাহলে আর চিন্তা ছিল না বাবা। আমার চোখের সামনে আমার স্বামী যেভাবে চলে গেছে তা একমাত্র আমি ছাড়া আর কেউ কল্পনা করতে পারবে না। কিন্তু জানি না কেন তবুও মনের ভেতরটা কু ডেকেই চলেছে। বারবার মনে হচ্ছে সর্ষের মধ্যেই ভূত রয়েছে। এই গ্রামের মধ্যেই এমন কেউ রয়েছে যে বিশ্বস্ত মানুষের চেহারা ধারণ করে ঘুরছে, মুখোশধারী কোনো মানুষ, অথচ তার আসল উদ্দেশ্য কারোর কাছেই পরিষ্কারভাবে ধরা পড়ছে না। কে সে? কেনই বা সে এরকম করছে? কারণ ওই পিশাচটা কিছুতেই এখানে একা আসতে পারতো না যদি না কেউ তাকে সঙ্গে করে নিয়ে আসতো। কাজে যে এনেছিল সে তো পলাতক, কিন্তু ওই পিশাচটাকে এখন দমন করবে কে? কার কাছে আছে সেই ক্ষমতা? আপনি কি পারবেন সে পিশাচকে শেষ করতে? গ্রামকে শান্তি দিতে পারবেন আপনি? আমি বিমলা দেবীর মানসিক অবস্থার কথা বুঝতে পারলাম। তারপরে তাকে উদ্দেশ্য করে বললাম, আপনি অকারণে দুশ্চিন্তা করছেন মা। আমি এখানে কয়েকদিন থাকলে এই বিষয়গুলি সম্পর্কে আরো ভালোভাবে আন্দাজ করতে পারবো। তবে ভোলা, তোমাকে একটা কথা বলে রাখি, আমি যে গ্রামে এসেছি এই বিষয়টা সকলকে জানতে দিও না। পুরোহিত মশাই বিচক্ষণ মানুষ, আমার মনে হয় না তিনি এই বিষয়টা পাঁচ কান করবেন। তুমিও হঠকারিতায় এমন কাউকে বলো না যার দ্বারা গোটা ব্যাপারটা গ্রামে ছড়িয়ে পড়তে পারে। যদি কেউ আমার উপস্থিতি বা আমার পরিচয় সম্পর্কে কোনো কথা জিজ্ঞাসা করে তাহলে বলে দিও আমি তোমাদের এক দূর সম্পর্কের আত্মীয়। এই দুদিন এই গ্রাম আমি পরিদর্শন করতে এসেছি। যদি কোনো উপায় বার করা যায়, যদি মানুষকে কোনোভাবে সহায়তা করা যায়, এটুকুই কেবল বলবে আমার উদ্দেশ্যে। আমি এইটুকুর জন্যই এখানে এসেছি। কয়েকদিন থেকে আবার নিজের গন্তব্যের উদ্দেশ্যেই রওনা হয়ে যাব। তবে অনেকেই হয়তো আমাকে সাধু হিসাবে দেখে ব্যভিচারী মনে করতে পারে, কারণ একজনের উৎপাতে যেভাবে পিশাচের আবির্ভাব ঘটেছে তাতে করে আমার প্রতি মানুষের অবিশ্বাস জন্মানোটাই স্বাভাবিক। সেই কারণে মানুষকে এত জানাতে হবে না। রাতের অন্ধকারের মধ্যেই আমাকে এই গোটা ব্যাপারটা আন্দাজ করতে হবে। কি, কেন আর কিসের পরিপ্রেক্ষিতে এসব ঘটেছে সেই ব্যাপারেও জানতে হবে। কেবল তোমরা আমার সঙ্গে থাকো, সহযোগিতা করো, তাহলেই হবে। বিমলা দেবী এবং ভোলা দুজনকে আমি সেদিন আশ্বস্ত করতে পেরেছিলাম, কিন্তু এরপরই ঘটেছিল এক ভয়ঙ্কর ঘটনা, যেটার কথা ভাবলে আজও আমার গা শিউরে ওঠে। এই ঘটনাটা কি ছিল এটা ভাবাটা আজও আমার কাছে আতঙ্কের বিষয় বলতে পারো। চোখের সামনে ভেসে উঠতে থাকে নির্মম দৃশ্যগুলো। ইস, সেদিন যদি রক্ষা করতে পারতাম তাহলে আজকে হয়তো এমন দিন দেখতে হতো না। আরো আগে হয়তো সবকিছুর মীমাংসা কিংবা সমাধান করে ফেলতে পারতাম। তারানাথ থামলেন। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি পড়েই চলেছে। সেই সাথে মেঘের গর্জনের শব্দটা শুনতে পাওয়া যাচ্ছে। এমন সময় কিশোরী তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, কি শুনেছেন আপনি? কোন বিষয়টিকে নিয়ে আজও আপনার মনের মধ্যে আফসোস থেকে গিয়েছে ঠাকুরমশাই? বলুন আমাদের, এভাবে চুপ করে গেলেন কেন? তারানাথ পুনরায় মনের জোর নিয়ে শুরু করলেন সেই কাহিনী। একদিন রাতের অন্ধকারে হঠাৎই আমার ঘুমটা ভেঙে গেল।
দেখলাম ঘরের সদর দরজাটা হাট করে খোলা অবস্থায় পড়ে রয়েছে। ভাবলাম ভোলা হয়তো বাইরে বেরিয়েছে। বেশ অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল, কিন্তু কোনো সারা শব্দ পেলাম না। তখন ভয়তে উঠে বসতে পড়লাম, এদিক ওদিক তাকাতেও শুরু করলাম যদি কাউকে দেখতে পাই, কিন্তু বিমলা দেবী কিংবা ভোলা কাউকে নজরে পড়ল না। তখন আমি হন্তদন্ত হয়ে এক প্রকার উঠেই বসে পড়লাম। ভিতরে ভোলা ভোলা বলে হাঁক দেওয়ার পরেও কোনো সারা শব্দ পেলাম না। তখন বাধ্য হয়ে খোলা দরজা দিয়ে বাইরে এলাম। সেদিনও এইরকম ভাবেই আকাশে মেঘের গর্জন শুরু হয়েছিল, আর সেই সাথে শুরু হয়েছিল ঝোড়ো হাওয়া। আমি দেখলাম কেউ যেন দৌড়ে চলেছে সামনের দিকে। দূর থেকে লক্ষ্য করতেই মনে হলো সেটা ভোলা ছাড়া আর কেউই নয়। রাতের বেলা ওরকম ঝোড়ো পরিস্থিতির মধ্যে ভোলা কেনই বা দৌড়ে চলেছিল, এটির অনুসন্ধান হেতু আমি তাকে অনুসরণ করতে লাগলাম। আমিও ভোলাকে কেন্দ্র করে দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে গিয়ে যা দেখলাম তা নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। দেখলাম ওই পিশাচ বিমলা দেবী চুলের মুঠি ধরে তাকে পশ্চিমের জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। ভোলা চিৎকার করতে করতে দৌড়াচ্ছে। নিজের মাকে বাঁচানোর শেষ চেষ্টা হেতু সে দৌড়েই চলেছে, কিন্তু এই পিশাচের হাত থেকে নিজেকে রক্ষা করা তার পক্ষে ভীষণই কঠিন হয়ে দাঁড়িয়েছিল। সে এক নাগাড়ে তার মাকে আহ্বান করেই চলল। তোমার কিছু হবে না মা, আমি তোমার কিছু হতে দেব না। ও আমার বাপকে খেয়েছে, কিন্তু আমি কিছুতেই তোমাকে খেতে দেব না মা। তোমার কিচ্ছু হবে না মা, তোমার আমি কিছু হতে দেব না। সেই সাথেই শুনতে পেলাম কলিজা খাকির ওই তীব্র আর্তনাদ। ভোলার পা থামলো না। আমার কাছে তখন শক্তি থাকলেও সেই শক্তিকে কার্যকরী করার মতন উপায় ছিল না। চোখের সামনে দেখলাম সেই কলিজা খাকি কিভাবে নিজের নকল হাত দুটো দিয়ে বিমলা দেবীর বুকটা একেবারে ছিঁড়ে ফেলল। কলিজা খানা বার করে নিয়েছে এবং সেটা খেতেও শুরু করলো। গল গল করে রক্ত গড়িয়ে পড়তে লাগলো শরীর থেকে। ছটফট করতে করতে পথের মধ্যেই নেতিয়ে পড়লেন বিমলা দেবী। ভোলা শেষবারের মতো চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলল। হঠাৎ করে চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল সেই পিশাচ। আর কিছুই দেখতে পাওয়া গেল না। আমিও হতভম্বের মতন দাঁড়িয়ে রইলাম সেখানে, জবাব দিতে পারলাম না। মনের মধ্যে হাজারো প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছিল, কিন্তু উত্তর খুঁজতে খুঁজতেই ক্লান্ত হয়ে পড়লাম। ফলে আর সেই উত্তরগুলো খুঁজেও বার করতে পারলাম না। শেষমেশ তাড়াতাড়ি করে ভোলার দিকে এগিয়ে গেলাম। তার জ্ঞান ফেরানোর চেষ্টাও করতে লাগলাম। ভোলা, ভোলা, আমার কথা শুনতে পারছো? ভোলা, ভোলা, তুমি কি আমার কথা শুনতে পারছো? চোখ খোলো ভোলা, চোখ খোলো। কিন্তু ভোলা আমার কথা শোনা সত্ত্বেও চোখ খুলতে পারল না। নেশাতুরের মতন কেবল গোঙাতে থাকলো। পরপর দুটি বিপর্যয়কে নিজের চোখের সামনে দেখতে হয়েছিল এই বাচ্চা ছেলেটিকে। কি বা বয়স ছিল তার? এমন সময় দেখলাম জঙ্গলের পাশটা কেঁপে উঠল, আর সেখান থেকে এক ব্যক্তিকে পালাতে দেখলাম। গেরুয়া বসন পরিহিত ওই ব্যক্তির চেহারাখানা কিছুটা হলেও আমি নজর করতে পেরেছিলাম। তার থেকে বুঝেছিলাম উনি আর কেউ নন, স্বয়ং পুরোহিত মশাই। কিন্তু পুরোহিত মশাই ওই জায়গায় ওই সময় কি করছিলেন? আর যদি সবটাই ওনার চোখের সামনেই ঘটে থাকে, তাহলে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সব কিছু সহ্য করলেনই বা কি করে? একটা পিশাচ নৃশংসভাবে তার চোখের সামনে মেরে ফেলল এক নিরীহ গ্রামবাসীকে, অথচ তিনি সামনে দাঁড়িয়েও তার কোনো প্রতিকার করলেন না।
এমনকি সাহায্যের জন্য কাউকে ডাকলেন পর্যন্ত না, সবটাই চুপচাপ দেখতে লাগলেন। কিন্তু কেন? এমনটাও কি কোনোভাবে সম্ভব হতে পারে? এইসব কথাগুলো ভাবতে ভাবতেই আমি আরো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলাম। ভোলা সামনে না থাকলে আমি সেদিন পুরোহিত মশাইয়ের পিছু নিতাম, কিন্তু পুরোহিত মশাইকে কেন্দ্র করে আমার মনের মধ্যে একটা সন্দেহের বীজ বপিত হয়ে গিয়েছিল বইকি। ওনার সাথে যেই রহস্যের গাঁট ছাড়া জড়িয়ে রয়েছে সেটা আমি একটু হলেও আন্দাজ করে ফেলতে পেরেছিলাম, আর সেই উপলক্ষকে কেন্দ্র করে তাই ধীরে ধীরে এগোতে থাকলাম। আমি ভোলাকে সাথে করে বাড়িতে নিয়ে এসে বিছানায় শুয়ে দিলাম। ওর চোখে মুখে জলের ঝাপটা দিতেই থরথর করে কাঁপতে কাঁপতে ভোলা উঠে বসে পড়ল। তারপরেই আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, পারলাম না, আমি এবারে শেষ দেখতে পারলাম না ঠাকুরমশাই। চোখের সামনেই পিশাচ আমার মাকেও শেষ করলো, তবুও পারলাম না। আমি পারলাম না, তবুও পারলাম না তার প্রাণ বাঁচাতে। আমি যে অনাথ হয়ে গেলাম ঠাকুরমশাই, এবার বেঁচে থেকে কি করব? আমাকেও চলে যেতে দিন ওই কলিজা খাকির পেটে। আমি অনেক কষ্টে সেদিন ভোলাকে শান্ত করতে পেরেছিলাম। ভোলা নেতিয়ে পড়ল বিছানা। আমি এরপরে বাড়ি থেকে বেরিয়ে গ্রামবাসীদেরকে খবর দিলাম। সেদিন রাতের বেলায় বিমলা দেবীর সৎকারের কাজ সম্পন্ন করলাম। ভোলার অজান্তেই সবটা করতে হলো, কারণ তার শরীরে শক্তি ছিল না। এই সব দেখার কিংবা সহ্য করার জন্য যেটুকু শক্তির প্রয়োজন পাশেই সে অনেক আগেই হারিয়ে ফেলেছিল। কিন্তু আমার মনের মধ্যে থাকা সন্দেহের বিষটা নতুন করে দানা বাঁধতে শুরু করলো ওই পুরোহিত মশাইকে কেন্দ্র করে। তিনি যে কোনো না কোনো ভাবে এই রহস্যের সাথে জড়িত ছিলেন এটা বারবার আমার মনকে আচ্ছন্ন করে ফেলতে লাগলো। কি থাকতে পারে রহস্যের অন্দরে? কিভাবেই বা এই গোটা পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব সেটাই বারংবার আমার মনকে আচ্ছন্ন করে তুলতে লাগলো। আমি এসবের থেকে নিজেকে বঞ্চিত রাখতে পারলাম না, তাই ভোলাকে ঘরে রেখেই আমি এই রহস্যের মায়াজালকে খুঁজে বার করতে বেরিয়ে পড়লাম। পথের মধ্যে নানান কিছু নজরে পড়ল, তার মধ্যে সব থেকে বেশি ছিল মানুষের হাহাকার আর আপন মানুষকে হারানোর যন্ত্রণা। গ্রামের মানুষজনের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করবার মাধ্যমে কাপালিকের ডেরার সন্ধান আবিষ্কার করলাম। ভাবলাম সেখানে পৌঁছে আগে গোটা ব্যাপারটা আমাকে খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে দেখতে হবে, তারপরেই এর একটা উপায় বেরিয়ে আসতে পারে। তাই বৃথা সময় অতিবাহিত না করে গিয়ে পৌঁছালাম কাপালিকের ডেরায়। কিশোরী তারানাথকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, এরপরে আপনি কি দেখেছিলেন ঠাকুরমশাই? সেখানে গিয়ে কি আপনি কোনো রকম ওই কাপালিকের হদিশ খুঁজে বের করতে পেরেছিলেন? বলুন না, কি হলো তারপর? বিভূতি কিশোরীর ওই উতলা হওয়া দেখেই আন্দাজ করতে পেরেছিল সবটাই কি ঘটতে চলেছে, কিভাবে ঘটতে চলেছে, সবটাই জলের মতন পরিষ্কার হয়ে গিয়েছিল। কিন্তু এরপরও সে চুপ করে রইল, কারণ তারানাথের ক্রোধের সামনে পড়লে যে তাকেও ঝলসে যেতে হবে এই বিষয়টা সে আন্দাজ করেই ফেলতে পেরেছিল। তাই এক প্রকার চুপ করেই রইল। কিন্তু তারানাথ খুব একটা রেগে গেলেন না, তিনিও শান্ত চিত্তে ওই কাহিনীর বিষয়টিকে কিশোরীকে উদ্দেশ্য করে বলতে শুরু করলেন। ডেরায় পৌঁছে দেখলাম সেখানে একটি উত্তরীয় পড়ে রয়েছে। সেটি দেখা মাত্রই ওই পুরোহিতের গায়ের সাথে লেগে থাকা উত্তরীয়টির কথা মনে পড়ে গেল। তখন সন্দেহটা জানি না কেন আরো জাঁকিয়ে বসল। মনে হলো ওই মানুষটিকে লক্ষ্য করতে হবে। সে কোথায় যায়, কি করে, সব দিকে নজরদারি রাখতে হবে, কারণ রহস্যের আড়ালে লুকিয়ে থাকা ওই রহস্যকে খুঁজে বের করাই সব থেকে বড় কাজ। সেই রহস্যের সমাধান খুঁজে বার করতে না পারলে এর থেকে মুক্তি লাভের উপায়ও খুঁজে বার করা আর সম্ভব হবে না। কাজেই এসবের আসল কারণ কি সেটাই দেখবার বিষয়।
আমি ওইখান থেকে চলে এলাম। তবে আসবার পথে এটুকু বুঝতে পারলাম যে সেখানে পিশাচ সাধনা করা হয়েছে। সেই সাধনার বিষয় তোমাদেরকে একটু বলি। পিশাচ সাধনা এমন এক সাধনা যার দ্বারা কোনো পিশাচকে ডেকে নিয়ে আসা হয়, অথবা কোনো অতৃপ্ত আত্মাকে ডেকে নিয়ে এসে তাকে কোনো মৃতের শরীরে স্থানান্তরিত করে দেওয়া হয়। আর সেই আত্মা তার শরীরে প্রবেশের সাথে সাথে জেগে ওঠে সেই পিশাচ। এরপরে শরীর ধারণ করে সে নিজের অধরা কাজগুলিকে সম্পূর্ণ করতে শুরু করে। এইভাবেই কাজ এগিয়ে যেতে থাকে। এইভাবে সবটা সম্পন্ন করতে থাকে সেই পিশাচ। কিন্তু কি হবে না হবে সেটি নিয়ন্ত্রণে থাকে ওই সাধকেরই, বা ধরে নিতে পারো কোনো কাপালিকে। সাধারণভাবে কাপালিকের অধীনেই থাকে এই সকল শক্তি। আর এই সকল শক্তিগুলোর উপর নির্ভর করে সে নিজের কাজ করতে থাকে, নিজের উদ্দেশ্য সাধন করতে থাকে। এমনকি নিজের এই উদ্দেশ্যকে সাধন করবার স্বার্থে সে একাধিক নিরীহ মানুষের প্রাণ পর্যন্ত হরণ করেও ফেলতে পারে। এতটাই শক্তিশালী হন এই সকল সাধকেরা। একদিনে অবশ্যই সাধনায় সিদ্ধি লাভ করা একেবারেই সম্ভব হয় না। এই জন্য দীর্ঘমেয়াদী সাধনার প্রয়োজন পড়ে। এই সব কথাগুলি আমার মনের মধ্যে ঘুরপাক খেতে শুরু করলো। জানি না কেন মনে হলো ওই পুরোহিতের তো শাস্ত্রজ্ঞ জ্ঞান রয়েছে। যার কাছে শুভ অশুভের জ্ঞান থাকে সে কোনো শক্তিকে এই মানুষের মঙ্গল কল্পেও যেমন ব্যবহার করতে পারে, তেমনি মানুষের খারাপের উদ্দেশ্য ব্যবহার করতে পারে। এটা সম্পূর্ণটাই নির্ভর করে তার উপরে। তবে পুরোহিত যে এই সকল কাজের সাথে কোনো না কোনোভাবে যুক্ত সেটি আমি পূর্বেই আন্দাজ করতে পেরেছিলাম। কিন্তু এই ডেরা পরিদর্শনের পর গোটা ব্যাপারটা যেন আরো পরিষ্কারভাবে চোখের সামনে ঘুরপাক খেতে শুরু করেছিল। সে আমি আর দেরি না করে গিয়ে হাজির হলাম মন্দিরে। দেখলাম সেখানে ভক্তদের সমাগম রয়েছে। আমি অবশ্য আড়ালে থেকেই গোটা ব্যাপারটাকে পর্যবেক্ষণ করছিলাম। কি হতে পারে এরপর সেটাই দেখবার চেষ্টা করছিলাম আমি। দেখলাম পুজোর কাজ শেষ করে ওই পুরোহিত মন্দির বন্ধ করে সিঁড়ি ধরে নেমে মন্দিরের পিছনের দিকে এগিয়ে চলেছে। ওই দিকেই ছিল গ্রামের নদী। নদীর পার ধরে বেশ কিছুটা যাওয়ার পরেই তিনি একটা গুহার মধ্যে প্রবেশ করে গেলেন। সেই গুহার ভিতরে ঢোকবার পরেই তিনি গুহার দরজাখানা মন্ত্রের মাধ্যমে বন্ধ করে দিতে যাবেনি এমন সময় আমিও পাশ কাটিয়ে সন্তর্পণে সেই গুহার ভিতর ঢুকে পড়লাম। এরপরে আড়াল করে নিলাম নিজেকে। একটি পাথরের ছাইয়ের পিছনে দাঁড়িয়ে চুপচাপ গোটা বিষয়টা পর্যবেক্ষণ করতে থাকলাম। এমন সময় দেখলাম সেই কাপালিক গুহার ভিতরেই বসে রয়েছে। বুঝতে পারলাম এতদিন ধরে গ্রামের মানুষ যাকে গ্রাম ছাড়া হয়েছেন বলে দাবি করেছিলেন তিনি আসলে ওই গ্রামের ভিতরেই এই গুহার ভিতরে গা ঢাকা দিয়েছিলেন। এটাই ছিল সেই গোটা বিষয়টির সত্যতা। আমি আবারও ব্যাপারটা দেখতে থাকলাম। এমন সময় সেই কাপালিক বলল, তুই আমাকে অনেক সাহায্য করেছিস পুরোহিত। তুই না থাকলে এই গ্রাম থেকে আমি নিজের কার্যসিদ্ধি করতে পারতাম না। কিন্তু আমাকে এই কাজ করতে হচ্ছে গোপনে। কলিজা খাকিকে দমন করা আমার পক্ষে দুঃসাধ্য। একমাত্র কোনো কালী শক্তি তন্ত্র কি তাকে দমন করতে পারবে। তবে মা কালী স্বয়ং এসে যদি তার নিধন করে তবেই সম্ভব, নচেত একেবারে সম্ভব হবে না। এই কাজ দুঃসাধ্য। পুরোহিত মশাই তাকে উদ্দেশ্য করে বললেন, সেই কথাই তো আপনাকে জানাতে এসেছি। এমন একজন এই গ্রামে এসে পড়েছেন যার হাত ধরে অসাধ্য সাধন সম্ভব। কাপালিক পুরোহিতের মুখে এই কথা শুনেই তেলে বেগুনে জ্বলে উঠলেন। কে এসেছে এখানে? কার এত ক্ষমতা যে সে আমাকে পথের বাধা হয়ে দাঁড়ানোর সাহস দেখায়? পুরোহিত মশাই বললেন, আছেন একজন, উনি মা কালীর আশীর্বাদ সিদ্ধ।
আমি ওনাকে দেখেছি, তবে ওনার কাছ থেকেও আমি এই রহস্যকে লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে চলেছি। তবে উনি যেভাবে গ্রামের আনাচে কানাচে খোঁজ নিয়ে বেড়াচ্ছেন, তাতে করে তো মনে হয় না এই বিষয়টিকে বেশি দিন পর্যন্ত আড়ালে রাখতে পারবো। সবটা যদি চোখের সামনে চলে আসে, তাহলেই তো শেষ। কাপালিক এবারে উঠে দাঁড়ালেন, তারপর একটি ত্রিশূল বার করে সেটির ফলাটিকে ওই পুরোহিতের দিকে তাক করে বললেন, সে যদি জানতে পারে আর যদি আমার সাধনা সম্পূর্ণ হওয়ার আগেই ও কলিজা খাকিকে শেষ করে ফেলার চক্রান্ত তৈরি করে ফেলে, তাহলেও তোকে শেষ করে ফেলবার আগেই আমি তোকে শেষ করে ফেলবো। এই ত্রিশূলের ফলাখানা ভরে দেব তোর শরীরের ভেতরে। বুকে বিদ্ধ হয়ে মরে পড়ে থাকবি তুই, কথাটা মনে রাখিস কিন্তু। পুরোহিত ভয়তে ঠক ঠক করে কাঁপতে শুরু করলো। এরপরে বলল, না 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 না, এই বিষয়টি নিয়ে আপনাকে দুশ্চিন্তা করতে হবে না। চিন্তা করবেন না, আপনার কোনো বিপদ আমি হতে দেব না। সব কিছু ঠিক থাকবে, আপনি আপনি চিন্তা মুক্ত থাকুন। কাপালিক বলল, শিকার ধরবে, আর তাকে এই 100 শিকার ধরিয়ে তৃপ্তি দিতে পারলেই আমি অমরত্ব পেয়ে যাব। চিরকালের জন্য এই সকল বাঁধনের থেকে একেবারে মুক্ত হয়ে যাব। কেউ আমার কোনো গতিরোধ করতে পারবে না, এমনকি তুইও না, তোর এই ঈশ্বরও নয়। কাপালিক এই কথাগুলো বলতে বলতে পুনরায় ধ্যানে আবিষ্ট হয়ে পড়লেন। পুরোহিত পুনরায় সেই মন্ত্রের উচ্চারণ করে গুহার বাইরে বেরিয়ে এলো। এরপরে সে নিজের মনে মনে নানান বিষয় চিন্তা করতে করতে এগিয়ে যেতে শুরু করলো কুটিরের দিকে। আমিও চুপচাপ তাকে অনুসরণ করে চললাম। এরপরে সে তার ঘরে প্রবেশ করতেই আমি তার পথ অবরোধ করে দাঁড়ালাম। একটি ভোজালি বের করে তার গলার কাছে রেখে বললাম, ওই কলিজা খাকিকে জব্দ আমি করব, তবে তার আগে তোর মতন ভণ্ডকে নিজের হাতে শেষ করব। সত্যি করে বল, এই সবের পিছনে তোর উদ্দেশ্য কি? তুই কেন এই কাপালিকে সঙ্গ দিয়েছিস? পুরোহিত ভয়েতে একেবারে জড়সড় হয়ে গেল। সে কোনো কথাই ঠিকভাবে বলে উঠতে পারল না। থতমত হয়ে বলে উঠল, বলছি এই ভোজালিটা সরান, বলছি। আমি বললাম, কেন মরার এত ভয় তোর? এতগুলো লোককে তো চোখের সামনে কলিজা খাকির পেটে ভরিয়েছিস তুই। তোর সুবাদ ওই কাপালিক সেই পিশাচকে ছেড়ে রেখেছে গ্রামের বুকে, আর সে একে একে মানুষকে খেয়ে শেষ করছে। বল বল, এসবের পিছনে আসল রহস্য কি? পুরোহিত বলতে শুরু করলো সেই কাহিনী। এই কাপালিক একদিন বেশ ধরে এই গ্রামে প্রবেশ করেছিল। আমি জানতাম না তিনি কে। বলেছিল নিজের সাধনার জন্যই নাকি এই গ্রামে এসেছে। সাধনার কাজ সম্পূর্ণ করবার জন্য তিনি শ্মশানে থেকে ধ্যান করতে চেয়েছিলেন। আমাকে বেশ কিছু পশু সংগ্রহ করে দিতে বলল। তিনি প্রতিদিন কোনো না কোনো পশুর বলি দিয়ে নিজের পুজোর কাজ সম্পূর্ণ করতেন। কিন্তু ধীরে ধীরে তার ক্ষমতা বৃদ্ধি পেতে লাগলো। তিনি আরো লোলুপ হয়ে উঠলেন। কিভাবে নিজের শক্তিকে আরো চূড়ান্ত পরিমাণে বৃদ্ধি করা যায় সেই চেষ্টাই করতে লাগলেন। যে বিষয়টা এতদিন পশু পাখির মধ্যে সীমাবদ্ধ ছিল, সেটি আর পশু পাখিতে সীমাবদ্ধ হয়ে রইল না। এরপরে তিনি নরবলি দেওয়ার জন্য উদ্ধত হয়ে উঠলেন। নরবলি কোনো সাধারণ বিষয় নয়। আমি আগে থেকেই এই কাজ করতাম বলে তিনি আমাকেই ধরলেন। পশু পাখি ধরে আনতে বলতেন এতদিন, এবারে বললেন
মানুষ ধরে আনতে। তিনি নাকি তাদেরকে বলি দেবেন। আমি এই কাজ করতে রাজি হইনি, কিন্তু তিনি আমাকে প্রাণের হুমকি দিয়েছিলেন। আমার পরিবারে রয়েছে আমার স্ত্রী আর ছোট ছোট দুটো ছেলে মেয়ে। তিনি তাদেরকেও শেষ করে দেবেন বলেছিলেন। এই কাপালিক কোনো দেশে কাপালিক ছিল না, তার কাছে ছিল বিপুল পরিমাণ শক্তি। তাই তিনি যে জাদুবিদ্যা কিংবা তন্ত্রবিদ্যাকে কাজে লাগিয়ে অচিরেই আমার পরিবারকে শেষ করে ফেলতে পারেন, এই বিষয় আমার কোনো সন্দেহ ছিল না। সেই কারণে আমি এই গ্রামের বাইরে থেকে আসা কাঠুরিয়াদেরকে মাথায় মেরে অজ্ঞান করে এই কাপালিকের ডেরায় নিয়ে আসতাম। তিনি তাদেরকে বলি দিয়ে নিজের কাজ উদ্ধার করতেন। আমি যদি জানতাম যে আমি পাপের সাগরে প্রবেশ করতে চলেছি, তাহলে কোনোদিনই আমি এই অভদ্র ব্যক্তিটিকে এই গ্রামে প্রবেশের অনুমতি দিতাম না। বিশ্বাস করুন, আমি চিরকাল ভালো কাজ করে এসেছি। বংশ পরম্পরায় এই মন্দিরের পুরোহিত হিসেবে কাজ করে আসছে আমার উত্তরাধিকারীরা। সেই সুবাদে আমিও এই মন্দিরের পুরোহিতের কাজ পেয়েছি। যে হাতে মায়ের নিত্য পূজার কাজ করতে হয়, সেই হাতেই আবার এই পাপ কাজও করতে হচ্ছে। এখনো আমি সেই পাপের কবল থেকে মুক্তি লাভ করতে পারিনি। ধীরে ধীরে পাপ যত বৃদ্ধি পেতে থাকলো, কাপালিক নিজেকে আরো অনেক বেশি গুটিয়ে নিতে থাকলো। সাধারণ মানুষের মধ্যে থেকে এই কাজ করা সম্ভব হবে না বলেই সে আমাকে দিয়ে গোপন আস্তানার সন্ধান করালো। এই গ্রাম থেকে বেশ কিছুটা দূরে নদীর উপকূলবর্তী অঞ্চলে থাকা ওই গুহার মধ্যেই তার অবস্থান। কিন্তু এই বিষয়টা আমি বাদে গ্রামের আর কেউ জানে না। ওই গুহার মধ্যে থেকেই সে একের পর এক নরবলি দিতে দিতে জন্ম দিল এক ভয়ঙ্কর পিশাচের। বাইরে বসে প্রকাশ্যে যে কাজ করা সম্ভব নয়, ওই গুহার মধ্যে বসে সেই কাজই করতে শুরু করলো সেই কাপালিক। সাধারণ মানুষ ভাবলো গ্রামে পিশাচের উপদ্রব হয়েছে, কিন্তু আসলেই ওই পিশাচের জন্ম দিয়েছে এই দুষ্টু কাপালিক। এই এত মানুষের মৃত্যুর জন্য দায়ী আমি একজন ঈশ্বরের সাধক হওয়া সত্ত্বেও একদিন নিজের অজান্তেই যে বিপদের পথে পা দিয়েছিলাম, সেই পথ থেকে উন্মুক্তির আর কোনো উপায় অবশিষ্ট নেই। এখন আমাকে এইভাবেই বেঁচে থাকতে হবে। জানি না, কিন্তু মন বলে শেষ পর্যন্ত এই কাপালিকও আমাকে ছাড়বে না, মেরেই ফেলবে, শেষ করে ফেলবে। আমি পুরোহিত মশাইয়ের কথা শুনে সবটাই আন্দাজ করতে পারলাম। এরপরে আমি ওনাকে উদ্দেশ্য করে বললাম, আমি আপনাকে অনুসরণ করে গুহার ভিতরে প্রবেশ করেছিলাম, আর আপনাদের কথোপকথন শুনেই বাকিটা আন্দাজ করতে পেরেছি। কিন্তু অতীতটা জানাটা খুবই জরুরি ছিল। আগামী অমাবস্যার দিন পিশাচ সিদ্ধ সাধনার এক বিশেষ মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়েই কলিজা খাকিকে ডেকে আনতে হবে মা কালীর সামনে। এই কাজ আপনি গোপনেই করবেন। মা কালীর পুজোর কাজ করব আমি নিয়মিতভাবে মায়ের পুজো করি, তাই এই কাজ করতে আমার বিশেষ অসুবিধা হবে না। তবে আপনাকে এই কাজ খুব সন্তর্পণেই করতে হবে, যাতে বিষয়টা ভ্রূণাক্ষরেও সেই কাপালিকের কাছে না পৌঁছায়, সেদিকে খেয়াল রাখতে হবে। অমাবস্যার আগে যদি সব কাজ পণ্ড হয়ে যায়, তাহলে ওই পিশাচকে আর ধরে রাখা যাবে না, সে আরো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। অমাবস্যার প্রহর সমাপ্ত হওয়ার পূর্বেই যদি সেই পিশাচকে শেষ করে ফেলা না যায়, তাহলে তার ক্ষমতা ঈশ্বরের চেয়েও বেশি হয়ে যাবে। তখন তার হাতেই আমরা সকলেই মারা যাব। আপনি গ্রামবাসীদেরকে গোপনে জোগাড় করবেন এবং মন্দিরে নিয়ে যাবেন। অমাবস্যার প্রহর সমাপ্তির পূর্বেই এই কাজ আমাদেরকে সম্পন্ন করে ফেলতে হবে। চিন্তা নেই, একবার এই পিশাচ দমিত হলে সেই কাপালিকও শেষ হয়ে যাবে। মা ওকেও বধ করবেন। নিজেকে রক্ষা করবার তাগিদে তাকেও ছুটে আসতে হবে এই মন্দিরের দ্বারে।
কালির কোপে ভস্মীভূত হয়ে যাবে ওই পাপীর আত্মা। তাই সময় নষ্ট না করে এখন থেকেই আপনি গ্রামবাসীদেরকে গোটা বিষয়টা জানানোর চেষ্টা করুন, আর অনতিকল্পে এই সমস্যার সমাধানের পথ খুঁজে বার করতে থাকুন। বাকিটা সময় আর আমার উপরে ছেড়ে দিন। আপনি যে প্রায়শ্চিত্ত করেছেন সেই প্রায়শ্চিত্তকে এবার পূর্ণতা দানের সময় এসেছে। আমার বিশ্বাস আপনি যদি মায়ের কাছে নিজের করা পাপের ক্ষমা চেয়ে নেন, তাহলে মা আপনাকে ক্ষমা করে দেবেন। মায়ের কাছে সকলেই তার সন্তান, তাই পাপ জেনে হোক কিংবা অজান্তে ক্ষমাই হলো পরম ধর্ম। তিনি নির্দ্বিধায় তার সন্তানদেরকে ক্ষমা করে দেন। আমি এখন আসলাম। আপনার সাথে যে আমার এই সমস্ত বিষয়ের উপর কথোপকথন হয়েছে সেটা যেন কেউই জানতে না পারে। আমি ভোলার বাড়িতেই রয়েছি। ভোলা এখন আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। আমি সেবা শুশ্রূষার মধ্যে দিয়েই তাকে সুস্থ করে তুলেছি। এত এত মানুষের মৃত্যুর প্রতিশোধ নিতেই হবে আমাকে। আমি নিজের হাতে যদি ওই পাপীকে শেষ করতে পারতাম তাহলে খুবই ভালো হতো, কিন্তু কিছু কিছু পাপী নিধন ঘটান ঈশ্বর স্বয়ং। তাই মায়ের শক্তির ওপরেই আমাকে ভরসা ও বিশ্বাস দুটোই রাখতে হবে। আপনি কাজগুলো নিয়ম মতন করে ফেলুন। অমাবস্যার দিন পুজোর সমস্ত জোগাড় যন্ত্রও করে রাখবেন। আমি ঠিক পৌঁছে যাব মন্দিরে। এই বলে আমি পুরোহিতের ডেরা থেকে সেদিন বাড়িতে চলে এসেছিলাম। দেখতে দেখতে সময়ও কেটে গেল। অমাবস্যার দিনও ঘনিয়ে এলো। সবাই জানতো সেদিন গ্রামে বড় করে দক্ষিণাকালীর পুজোর আয়োজন করা হয়েছে। দলে দলে মানুষজন ওই পিশাচের উপদ্রবের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মায়ের মন্দিরের দিকেই অগ্রসর হতে লাগলেন। পুরোহিত মশাই আমার কথার মতন পুজোর সমস্ত ব্যবস্থাও করে রেখেছিলেন। বিধি মেনে এই পুজোর কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। আমি মন্দিরে প্রবেশ করলাম। এরপরেই দ্বিতীয় প্রহরে মায়ের পুজোর কাজও শুরু করলাম। প্রথমে দক্ষিণাকালীর মন্ত্র উচ্চারণ করবার পরে তৃতীয় প্রহরে পিশাচ আহ্বানের মন্ত্র উচ্চারণ করতে হলো। মন্ত্র পাঠ করতে শুরু করলাম আমি। ওম ক্লিম হিম ক্লিম ক্লিম হিম করটিন নমঃ। ওম হিম ক্লিম ক্লিম হিম ক্লিম চামুণ্ডায় বিচ্ছে ফট স্বাহা। ওম ক্লিম ক্লিম হিম মে হুম হিম ক্লিম মে হং ফট স্বাহা। সাথে সাথে দেখলাম আকাশ বাতাস মুখরিত করে এক অট্টহাসির শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। চোখের সামনে এসে দাঁড়ালো ওই পিশাচ। তাকে দেখা মাত্রই আমার বুক শুকিয়ে গেল। কোনোদিনও চোখের সামনে ওই বিভৎসতা দেখতে পাইনি আমি। ভয়েতে হাত পা ঠান্ডা হয়ে আসতে শুরু করলো, কিন্তু তবুও মন্ত্রের উচ্চারণ বন্ধ করতে পারলাম না। বলেই চললাম, ওম ক্লিম হিম ক্লিম ক্লিম হিম করটিন নমঃ। ওম হিম ক্লিম ক্লিম হিম ক্লিম চামুণ্ডায় বিচ্ছে ফট স্বাহা। ওম ক্লিম ক্লিম হিম মে হুম হিম ক্লিম মে হং ফট স্বাহা। সাথে সাথে আবির্ভূত হওয়ায় পিশাচকে দমন করতে উদ্যত হলো এক শুভ্র আলোক রশ্মি। সেটি দেখা মাত্রই আমি আন্দাজ করে ফেলতে পারলাম গোটা বিষয়টাই আমার চোখের সামনেই ছিল। আমি বুঝতেও পারছিলাম এবারে কি হতে চলেছে। মায়ের শক্তি জাগরিত হয়েছে। চোখ ঝলসে যেতে লাগলো আমার। দুই শক্তি একে অপরকে আক্রমণ করতে শুরু করলো, কিন্তু শেষে দেখলাম শুভ্র রশ্মিটি ওই অংশেই পড়ে রয়েছে, আর কালো রশ্মিটি ধোঁয়ার আকারে বিভক্ত হয়ে ধূলিকণার আকারে বাতাসের সাথে মিশে গিয়েছে। এমন সময় দেবী স্বয়ং আবির্ভূতা হলেন। সেদিন আর কেউই বিষয়টি দেখতে না পেলেও আমি চাক্ষুষ দেবীকে দর্শন করেছিলাম। ঠিক সেই সময় ওই কাপালিকে সে হাজির হলেন মন্দিরের দ্বারে। তিনি চিৎকার করে বলে উঠলেন, আজ এর একটা হেস্তনেস্ত হবেই। আমিও দেখব আমার শক্তি যেতে নাকি ওই মায়ের শক্তি। কাপালিক মন্দিরে পা রাখতে যাবে তার আগে মা কালী ত্রিশূল গিয়ে গেঁথে গেল ওই কাপালিকের বক্ষে। ওর বুক চিরে কলিজাখানা বাইরে বেরিয়ে এলো। মা নিজের হাতে সেটিকে ধারণ করে মুখে পুরলেন, আর সেই কাপালিকের দেহটিকে নিজের পা দিয়ে জমির সাথে পিষে ফেললেন। সব কিছুই শেষ হয়ে গেল।
নিমেষে গোটা স্থানটি আলোয় আলোকিত হয়ে উঠল। সব অন্ধকার দূরে সরে গেল। এতকাল যে পাপ ওই গ্রামকে আচ্ছন্ন করে রেখেছিল সেটির হাত থেকে মুক্ত হলো গ্রাম। মা কালী অন্তর্ধান হলো। ওনার আশীর্বাদ ধন্য হয়ে এরপরে আমি আমার সাধনায় অনেক সুফল অর্জন করতে পেরেছিলাম বইকি। গ্রামটি এইভাবে রক্ষা পেয়েছিল। এরপরে আমি ভোলার দায়িত্ব ওই পুরোহিতের হাতেই সঁপে দিয়েছিলাম। এমনকি ওই পুরোহিতকেই বলেছিলাম ভোলাকে নিজের সন্তান হিসাবে গ্রহণ করতে, আর তাকে এই মন্দিরের পরবর্তী পুরোহিতের কাজের দায়িত্ব সঁপে দিতে। ভোলা ব্রাহ্মণ সন্তান হওয়ার দরুন এই কাজে কোনো বাধাই ছিল না। পুরোহিত নিজেই মন্দিরের পুজোর কাজ সামলাতে লাগলো। পরে হয়তো ভোলাই এই কাজে হাত দিয়েছিল। এইভাবেই সমাপ্ত হয়েছিল সেই কাহিনী। ভীতির আড়ালে লুকিয়ে থাকা রহস্যকে পদদলিত করে শেষ জিতে গিয়েছিল সেই শুভ শক্তি। এই ছিল সেই কাহিনী। কেমন লাগলো তোমাদের এই কাহিনী? হ্যাঁ? কিশোরী ও বিভূতি এই বিষয়টি শুনে অবাক হয়ে গেল। তবে তারা তারানাথের বিমর্ষ চেহারাটির দিকে তাকিয়ে তাকে আর কোনো প্রশ্ন করে বিব্রত করতে চাইল না। সেদিনের মতন তারা রাত করেই নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সেদিন বাড়ি ফিরতে তাদের অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তবে পরবর্তী গল্প শোনার ইচ্ছেটা কিন্তু মনের মধ্যে থেকেই গিয়েছিল তাদের। এতক্ষণ শুনছিলেন সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প তারানাথ তান্ত্রিক ও কলিজা খাকির খিদে। তারানাথ তান্ত্রিকের চরিত্রে ছিলেন বুবাই, বিভূতির চরিত্রে ইরফান, কিশোরীর চরিত্রে সুদীপ এবং অন্যান্য চরিত্রে ছিলেন প্রীতম, ঋত্যদীপ, পূজা, শুভম, পম্পা, রাজ, দেবাঞ্জন, প্রত্যুষা, অর্পিতা, রূপঙ্কর, দেবজিৎ। আশা করছি আমাদের ইউনিক পরিবেশনা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটিকে শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন গল্প শুনছেন প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আজকের মতো ভূত কুঠিরের দরজা এখানেই বন্ধ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।